তো আজকের ক্লাসটা হবে হচ্ছে পার্টিসিপেটরি। আপনারা যদি অংশগ্রহণ করেন তাহলে ভালো বুঝবেন, আর যদি আপনি সাইলেন্ট থাকেন, মনে করেন যদি আমি মানে রেকর্ড চালাই দিয়ে গেলাম, স্যার কি আর দেখে নাকি, এটা আপনারই লস। আপনি পার্টিসিপেট করবেন এবং কোশ্চেন করবেন যে স্যার এটা আমি বুঝিনি, বা এটার ইফেক্টটা এরকম হলো কেন, এটা আমাকে জানাতে হবে যে স্যার এটা আমি বুঝতে পারছি না, বা এটার জি স্যার। আরেকটু যদি আপনি ক্লারিফিকেশন করেন আমার জন্য বেটার হয়। তাহলে দেখা যাবে যে ক্লাসটা পার্টিসিপেটরি হইলে আপনি এই বিষয়ে, এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপরে যদি কোনো প্রশ্ন আসে, যে কোনো প্রশ্নেই আপনি আনসার করতে পারবেন। জি স্যার। হ্যাঁ, তো আমি আশা করবো যে সবাই পার্টিসিপেট করবেন। আমাদের প্রথম যে সমস্যাটা আছে, প্রথম সমস্যাটা আমি আপনাদের যেহেতু বাংলাতে, বিবিএ বাংলা কোশ্চেন যদি বাংলাতে হয়, তো সেই ক্ষেত্রে আপনার এইখানে আমি একটা দুইটা কোশ্চেনই আজকে বাংলাতে আমি টাইপ করেছি। তো এই বাংলা জি স্যার। কোশ্চেনগুলো আপনাদের আগের বই থেকে নেওয়া। হ্যাঁ, তো আমি এই কোশ্চেনটা বাংলাতেই আজকে সলভ করবো, এবং ইকুয়েশন বাংলাতেই সলভ হবে। তো সমস্যা যেটা আছে, প্রথম সমস্যাটা আমরা একটু পড়ি, যে 2020 সালের জানুয়ারি মাসের 1 তারিখে জনাব মিজান চৌধুরী রেডিও এবং টেলিভিশন মেরামতের একটি দোকান প্রতিষ্ঠা করে, ব্যবসা আরম্ভ করে। উপরোক্ত মাসের লেনদেনের প্রভাব হিসাব সমীকরণের সাহায্যে দেখাও, এটা হচ্ছে প্রশ্ন। এবং এখানে জানুয়ারি মাসে অনেকগুলো ট্রানজাকশন দেওয়া আছে। প্রথম ট্রানজাকশনটা হচ্ছে জানুয়ারির 1 তারিখে জনাব চৌধুরী ব্যবসার ব্যবহারের জন্য 50,000 টাকা নিয়ে আসতেন, যে উনি 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, বা নগদ 50,000 টাকা ব্যবসায় নিয়ে আসলেন, এটা প্রথম বলা আছে। এরপরে 3 তারিখে উনি ব্যবসায় ব্যবহারের জন্য 12,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করলেন, এটা বলা আছে। এরপরে ওনার এইখানে 5 তারিখে বলা আছে জনাব চৌধুরী দোকান ভাড়া বাবদ 3,000 টাকা প্রদান করলেন। 6 তারিখে দুইটি টেলিভিশন মেরামত করে নগদে 1,500 টাকা আয় করেন। তো ওনার যেহেতু টেলিভিশন মেরামত প্রতিষ্ঠান, রেডিও টেলিভিশন মেরামত বাবদ উনি যেই অর্থটা পাবেন এটা ওনার আয়। তো 6 তারিখে এই আয়টা হইলো। 8 তারিখে বাকিতে জনাব হারুনের কাছ থেকে উনি 2,000 টাকার যন্ত্রাংশ ক্রয় করলেন, এবং জানুয়ারির 15 তারিখে কর্মচারীদেরকে বেতন দিলেন 1,500 টাকা, এবং জানুয়ারির 25 তারিখ জনাব হারুন 1,000 টাকা, জনাব হারুনের কাছ থেকে উনি 8 তারিখে 2,000 টাকা যন্ত্রাংশ ক্রয় করেছিলেন বাকিতে। তো 25 তারিখে হারুনকে 1,000 টাকা একটি চেক পরিশোধ করছিলেন। আর জানুয়ারির 27 তারিখ ব্যক্তিগত ব্যবহারের জন্য জনাব চৌধুরী ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করেন। তো এখানে ব্যাংক বলতে এখানে ব্যবসার টাকা যে এখানে জমা রাখা হয়, ব্যবসার ব্যাংক থেকেই উনি টাকাটা তুলছেন। তো সেই কারণে এটা এখানে আসছে যে উনি ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমার একটা সমস্যা। এরকম অ্যাকাউন্টিং ইকুয়েশনে একটা সমস্যা আপনাদের দেওয়া থাকতে পারে এবং বলা থাকতে পারে যে এই মাসের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণের সাহায্যে দেখাও। তো যদি এরকম বলা থাকে অঙ্কটা, তো আমাদের এখানে সলিউশন করতে হবে। তো সলিউশন করার জন্য আমাদের এখানে হিসাব সমীকরণে আমরা যেভাবে সলিউশন করব, গত ক্লাসে আমরা দেখিয়েছি যে হিসাব সমীকরণে আমরা প্রথমেই এটাকে ছক, কতটা হিসাবের ছক হবে এই ছক অনুযায়ী এটাকে আগে ভাগ করব। যেমন হিসাব সমীকরণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা হিসাব সমীকরণের বেসিক যেটা a = l + p, এই ছকে আমি এটাকে প্রথমে ভাঙবো। যদি লেনদেনটা এখানে সিম্পল হয়, বেশি বড় না হয়, তাহলে এইভাবেই করে ফেলা যায়। আর যদি একটু জটিল হয় তাহলে দেখা যাবে যে এখানে আরো দুইটা লেনদেন, এখানে আরো দুইটা এখানে ঘর কাটা লাগে, যেটা আমি বলেছি যে বর্ধিত এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে আমরা আয় এবং ব্যয় এই দুইটার ছকও আমরা এখানে কাটি। তো এখন যেহেতু এটা সিম্পল, এত বড় না, সেই কারণে আমি আর আয় আর ব্যয়ের ছক এখানে কাটা আছে, আয় আর ব্যয়ের ছক না কেটেও এটা করা যেত। তো সবচেয়ে বেটার হচ্ছে আমরা যদি কেটে ফেলি যে আয় ব্যয়ের ছক, অথবা এখানে উত্তোলনের একটা ছক থাকে, যে আমরা দেখেছি যে জনাব চৌধুরী মানে মাস শেষে 5,000 টাকা উত্তোলন করেছেন, তো উত্তোলনের একটা ছক কাটা যাইতো এখানে। তো এইভাবে প্রত্যেকটা লেনদেনের যে হিসাবগুলো জড়িত আছে প্রত্যেকটা লেনদেনের সাথে, এই হিসাবগুলো নিয়ে আমরা ছক কেটে ফেলবো। সম্পত্তির সাইডে যতটা ছক হয় সম্পত্তির জন্য ছক কাটবো, এবং আমার মালিকানা সত্ত্বের এখানে যতটা ছক থাকে ওই ছকগুলো কাটবো। তো আমরা এখানে প্রবলেমটা অ্যানালাইসিস করে আমরা যদি মোটামুটি প্রিভিয়াসটা একটু দেখি, যে আমরা প্রবলেমটা অ্যানালাইসিস করে কিন্তু মোটামুটি এখানে আমাদের যে প্রবলেম, এখানে আমরা কিন্তু ছকে দেখি যে ছক অনুযায়ী এখানে প্রবলেমের ক্ষেত্রে
আমাদের এইখানে আমরা যদি এই প্রবলেমগুলো দেখি যে এখানে আমাদের এই যে উনি টাকা নিয়ে আসছেন, নগদ টাকার একটা ঘর লাগবে, যন্ত্রপাতি ক্রয় করছেন, এই কারণে যন্ত্রপাতির একটা ঘর লাগবে, আবার এখানে উনি ভাড়া প্রদান করছেন, তার মানে এখানে খরচ করেছেন, তো ব্যয়ের জন্য একটা ঘর লাগবে, টেলিভিশন মেরামত বাবদ উনি আয় করেছেন, তো আয়ের একটা ঘর লাগবে, এই যে যন্ত্রাংশ আবার ক্রয় করেছেন, এটা যন্ত্রাংশের ঘর আমি দিতে পারবো, কর্মচারীকে বেতন প্রদান করেছেন, এই কারণে ব্যয়ের একটা ঘর লাগবে, এবং হারুনকে চেক প্রদান করেছেন 1,000 টাকা, তো হারুনের কাছ থেকে বাকিতে ক্রয় করেছেন, তো বাকিতে যেহেতু ক্রয় করেছিলেন সেই কারণে হারুন হচ্ছে এখানে পাওনাদার, তো দায়ের ছকে একটা পাওনাদার হারুনের একটা ঘর এখানে কাটা লাগবে, এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য উনি 5,000 টাকা উত্তোলন করেছেন, তো সেই কারণে এখানে উত্তোলনেরও একটা ঘর কাটা লাগবে, তো আমরা উত্তোলনের ঘরটা কাটিনি, বাকি সবগুলা ঘরই এখানে কাটা হচ্ছে। তো আমরা এখন যদি প্রথম যেই এখানে সমস্যাটা আছে, আমরা যদি প্রথম জাবেদাটা দেখি, এখানে বলেছে যে প্রথমে উনি ব্যবসার ব্যবহারের জন্য এইখানে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বারটা যদি আপনারা একটু ফলো করেন, আমি একটু পেনটা আনি, তো 1 নাম্বারে এখানে বলেছে যে জনাব চৌধুরী ব্যবসার ব্যবহারের জন্য 50,000 টাকা নিয়ে আসলেন। তো আমি বলেছি আপনাদেরকে আগেই যে খাতা কলম নিয়ে বসতে হবে, খাতা কলমে আপনাদের এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের ছকটা কাটতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টিং ইকুয়েশনের সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এই ছকটা আপনারা কেটে বসলে এখান থেকে আমরা ইজিলি আপনাদের খাতাতে এটা আপনারা লিখে ফেললে এই লেনদেনগুলো আমরা সহজেই এটার এন্ট্রি কি হবে বুঝে যাব। আমি একটু দেখি যে আপনারা কি খাতা কলম নিয়েছেন সবাই, আমাকে একটু রেসপন্স করেন, তাহলে আমি আগাইতে পারি। জি স্যার, জি স্যার। খাতা কলম নিলে এইটার ইফেক্টটা কি হবে? তো এটার ইফেক্টটা আমরা একদম ধরেন যে আর এখান থেকে আমরা এটা করে ফেলবো যে জনাব চৌধুরী ব্যবসার ব্যবহারের জন্য 50,000 টাকা নিয়ে আসলেন, তো এখানে আমরা 50,000 টাকা উনি নিয়ে আসছেন, তো নগদ 50,000 টাকা উনি নিয়ে আসছেন, তার মানে এখানে নগদ টাকা, সম্পত্তির দিকে নগদ টাকা বা হাতে নগদ 50,000 টাকা বাড়বে। আর জনাব চৌধুরী যেহেতু ব্যবসায় টাকা দিছে, সেহেতু জনাব চৌধুরী যেহেতু ব্যবসার মালিক, এটা ব্যবসার মূলধন হিসাবে মূলধনের গড়ে 50,000 টাকা বাড়াবে, তো সেই কারণে এখানে দুইটা ইফেক্ট হবে, যে দুই সাইডেই এটার ইফেক্টটা পড়বে, নগদ টাকার ঘরে সম্পত্তির সাইডে নগদ টাকার ঘরে 50,000 টাকা এখানে আমি যোগ করব, এবং জনাব চৌধুরীর এখানে মূলধন যেটা আছে, মূলধন, এই মূলধনের ঘরে 50,000 টাকা আমি লিখবো। লিখেছেন সবাই? হ্যাঁ, একটু রেসপন্স করেন, সবাই কি এটা লিখেছেন, বুঝেছেন? জি স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি একটু পরে দেখাচ্ছি জিনিসটা। তারপরে হচ্ছে ব্যবসার ব্যবহারের জন্য 12,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হলো, তো এখানে যন্ত্রপাতি উনি ক্রয় করেছেন, তো ব্যবসার ব্যবহারের জন্য যেহেতু যন্ত্রপাতি ক্রয় করেছেন, যন্ত্রপাতিটা হচ্ছে আমার সম্পত্তি, তো আমার সম্পত্তি 12,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তো সম্পত্তির সাইডে যন্ত্রপাতির একটা ঘর করতে হবে, ওইখানে যন্ত্রপাতি 12,000 টাকা লিখে ফেলতে হবে, এবং এখানে যেহেতু 12,000 টাকা চলে যাচ্ছে যন্ত্রপাতি ক্রয় করার কারণে, 12,000 টাকা আমার এখানে নগদ, হাতে নগদ যে 50,000 টাকা আমি নিয়ে আসছিলাম এটা থেকে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমি এখানে 12,000 টাকা মাইনাস করে দিলাম। তো আপনারা দুইটা ট্রানজাকশন একটু দেখেন, তো দুইটা ট্রানজাকশন দেখলে এই যে প্রথম যেটা আছে, যে প্রথমে আমরা বলেছি যে এই যে 50,000 টাকা হাতে নগদ বাড়লো এবং মূলধন 50,000 টাকা বাড়লো, তিনি প্রাথমিকভাবে এই টাকাটা বিনিয়োগ করেছেন, ঠিক আছে? দ্বিতীয়টা হচ্ছে উনি 12,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করেছেন, তো 12,000 টাকা নগদ চলে যাচ্ছে এবং যন্ত্রপাতি হিসাবে সম্পত্তি 12,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, তো সেই কারণে আমাদের এখানে এটা আমাদের কাঠামোগত পরিবর্তন এক সাইডে হয়েছে, এটা কাঠামোগত পরিবর্তন হয়েছে, পরিমাণগত পরিবর্তন হয়নি। পরিমাণগত পরিবর্তন হলে দুই সাইডে এটার প্রভাবটা ফেলতো, উপরেরটা পরিমাণগত পরিবর্তন হয়েছে কিন্তু নিচেরটা কাঠামোগত পরিবর্তন, মানে এক সাইডে এটার ইফেক্টটা পড়েছে। তো 3 নাম্বারটা হচ্ছে যে এটার যে সম্পত্তি বাড়বে সম্পত্তি কমবে, তো একটা সাইডে এটার পরিবর্তন হবে। এরপরে যেটা আছে ট্রানজাকশনটা, যদি এরপরের ট্রানজাকশনটা আমরা দেখি, যে 5 তারিখে জনাব চৌধুরী দোকান ভাড়া বাবদ 3,000 টাকা প্রদান করলেন, যে উনি দোকান ভাড়া বাবদ 3,000 টাকা পরিশোধ করলেন বা প্রদান করলেন,
তো দোকান ভাড়া যেহেতু এখানে 3000 টাকা দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে খরচ। আগে আমরা হিসাবটা বুঝি যে দোকান ভাড়া দিয়েছেন উনি 3000 টাকা। তো 3000 টাকা। স্যার প্লিজ সবাইকে একটু মিউট করবেন, অনেকে অনেক কথা বলে আর ধ্যান ছুটে যায় মানে অঙ্কের। হ্যাঁ, আমিও তো বারে বারে মিউট করতে করতে আমারও ওদিকে অ্যাটেনশন চলে যায়। আমি তো প্রথমেই দিয়ে রাখছি যে এন্টার করার সাথে সাথে মিউট হয়ে যাবে, কিন্তু একটু পরে পরে এটা কেন জানি খুলে যায়। সবাই একটু পার্সোনালি মিউট করে দিবেন, না হলে দেখা যাবে যে অ্যাটেনশনটা থাকে না। ঠিক আছে, যার যার মাইকটা দেখেন, মাইকটাতে রেড কালারের একটা ক্রস চিহ্ন থাকবে, সবাই একটু মাইকটার উপরে ক্রস চিহ্ন দিয়ে দেন, মানে ক্লিক করলে এটা ক্রস হয়ে যাবে। আচ্ছা, তো 5 তারিখে যেটা আছে, জনাব চৌধুরী দোকান ভাড়া বাবদ 3000 টাকা প্রদান করলেন। তো জনাব চৌধুরী যেহেতু দোকান ভাড়া বাবদ 3000 টাকা প্রদান করেছেন, তো এখানে ভাড়া বাবদ ওনার খরচ হয়েছে 3000 টাকা, তার মানে এটা ব্যয়, ওনার ব্যয় বৃদ্ধি করছে 3000 টাকা। তো সেই কারণে আমরা চলে যাব হচ্ছে এটা ব্যয়ের সাইড, ব্যয় যে সাইডে আছে, তো ব্যয়টা সাধারণত আমরা অ্যাসেটের সাইডেই থাকতো, কিন্তু অ্যাকাউন্টিং ইকুয়েশনে বর্ধিত রূপ যেহেতু এটাকে আমরা অ্যাসেটের সাথে সমন্বয় করতে পারি না, তো সেই কারণে ব্যয়টাকে আমরা সাধারণত নিয়ে যাই হচ্ছে ঠিক অপোজিট সাইডে। ঠিক আছে, তো ব্যয়টা এই সাইডে চলে আসে মাইনাস হিসাবে। তো সেই কারণে আমরা এখানে ব্যয়ের ঘর যেটা আছে, ব্যয়ের ঘরটা আসলে হওয়া উচিত ছিল হচ্ছে এটা বাম সাইডে সম্পত্তির দিকে, কারণ আমরা বলেছি যে সম্পত্তি এবং ব্যয় এই দুইটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে এটা ডেবিট, এবং এটা ডেবিট সাইডে ইকুয়েশনটাকে মিলানোর জন্য আমরা এটাকে ক্রেডিটে নিয়ে আসি, কারণ এখানে ব্যয়টা আমরা অ্যাডজাস্ট করি হচ্ছে আয়ের সাথে, তো সেই কারণে এটাকে আয়ের সাইডে আমরা নিয়ে আসি। তো সেই কারণে আমরা ব্যয়ের ঘরটা টানবো হচ্ছে এই সাইডে, এটা যাতে ভুল না হয়। তো এখানে উনি ভাড়া বাবদ প্রদান করেছেন 3000 টাকা, তো সেই কারণে নগদ ভাড়া এখানে খরচ হিসাবে 3000 টাকা চলে যাচ্ছে নগদ টাকা থেকে, আর এখানে ব্যয় বাবদ বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 3000 টাকা। তো আপনাদের এখানে কোশ্চেন হতে পারে যে স্যার এখানে প্লাস মাইনাস যে সাইনগুলো দেখা যাচ্ছে এগুলা কি? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার যদি জিনিসটা বৃদ্ধি পায় তাহলে আমি প্লাস দিব, আর জিনিসটা যদি কমে যায়, যেটা সম্পত্তি হোক ব্যয় হোক যেটাই হোক, এটা যদি কমে যায় তাহলে আমি এটা মাইনাস দিব। ঠিক আছে, যেমন এখানে নগদ টাকা কমে যাচ্ছে, যে 3000 টাকা কমে গেছে, তোমার কথা বলতে এই কারণে আমি নগদ টাকা থেকে 3000 টাকা কমাই দিতে হবে দেখে আমি এখানে 3000 টাকা মাইনাস করেছি। ঠিক আছে, আবার ব্যয়, ব্যয় আমরা বলেছি যে যদি ব্যয় বৃদ্ধি পায় এটা হচ্ছে ডেবিট। ঠিক আছে, তো সেই কারণে 3000 টাকা যেহেতু ব্যয় বাবদ বৃদ্ধি পাচ্ছে, 3000 টাকা কিন্তু প্লাস হবে। ঠিক আছে, তো এটা প্লাসই, তো এই প্লাসটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই এটা কিন্তু মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ইকুয়েশনের যেটা নিয়ম যে আমি বাম সাইড থেকে ডান সাইডে নিলে প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, তো সেই কারণে আমরা এখানে 3000 টাকাতেও মাইনাস দিয়েছি। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে এখানে এরপরের যে ট্রানজাকশনটা আছে 6 নাম্বার, যে নগদে 1500 টাকা আয় হয়েছে। তো আয় হচ্ছে আপনার এখানে আমরা জানি যে আয়ের ঘর হচ্ছে ক্রেডিট, এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তো সেই কারণে আমরা 1500 টাকা আয় যোগ করে দিব, আয়ের ঘরে 1500 টাকা যোগ করে দিব, এবং উনি যেহেতু নগদ টাকা পেয়েছেন আয় বাবদ, এই 1500 টাকা নগদ আমরা নগদের ঘরে প্লাস করে দিব 1500 টাকা, মানে নগদ টাকা বা হাতে নগদ 1500 টাকা আমরা বাড়াই দিব, তো প্লাস 1500 টাকা আমরা করব। তো এটাই আমরা এখানে কিন্তু এই জিনিসটাই করব, এই যে আমরা এখানে নগদ টাকা 1500 টাকা বাড়াই দিলাম, এবং এখানে যেহেতু এটা আয় বৃদ্ধি করছে এটা প্লাস দিয়ে আয়ের ঘরে 1500 টাকা বাড়াই দিলাম। তো এই হচ্ছে 6 নাম্বার ট্রানজাকশন, 6 তারিখের ট্রানজাকশনের ইয়াটা। এরপরে আমরা চলে যাব হচ্ছে 8 তারিখের ট্রানজাকশন। 8 তারিখে দেখেন বলা আছে যে বাকিতে জনাব হারুনের কাছে 2000 টাকার যন্ত্রাংশ ক্রয় করা হলো। জনাব হারুনের কাছ থেকে আপনি 2000 টাকার যন্ত্রাংশ কিনে আনছেন বাকিতে। তো এই জিনিসটা আমরা একটু বুঝি যে বাকিতে যদি আপনি কিনে আনেন, একটা জিনিস এখানে ক্লিয়ার যে যন্ত্রাংশ আমার কাছে আসছে, তার মানে এখানে যন্ত্রপাতি বাবদ আমার সম্পত্তি বৃদ্ধি পাইছে 2000 টাকা, এটা আমি লিখে ফেললাম। আর যেহেতু ওনার কাছ থেকে আপনি হারুনের কাছ থেকে এটা বাকিতে আনছেন, তার মানে হারুনের কাছে আপনার 2000 টাকা দায়ও বৃদ্ধি পাইছে, তো সেই কারণে হারুনের কাছে 2000 টাকা আপনি দায়বদ্ধ, বা আপনি দেনা, তাকে 2000 টাকা আপনার পরিশোধ করতে হবে। আপনি দেন নাই কিন্তু ভবিষ্যতে আপনার এটা দিতে হবে, দায় আপনার, তো সেই কারণে এটা দায়ের ঘরে 2000 টাকা আমার এখানে লিখতে হবে। তো আমি দায় হারুনের কাছে, যেহেতু আমি দায়ের ঘরে পানাদার লিখে হারুন লিখে আমি এখানে 2000 টাকা ওই দায়ের ঘরে যোগ করে দিলে এটা হবে।
তো আমার এখানে ট্রানজেকশনটা ইফেক্ট করবে হচ্ছে দুইটা সাইডে, যেহেতু হারুনের কাছ থেকে আমি বাকিতে 2000 টাকার যন্ত্রাংশ কিনছি, এটার ইফেক্টটা আসবে হচ্ছে যে এখানে প্রথমে 2000 টাকা আমি যন্ত্রাংশ যেহেতু বৃদ্ধি পাচ্ছে 2000 বুক করে দিলাম, এবং এইখানে আমার যেহেতু দায় বৃদ্ধি পাচ্ছে হারুনের কাছে, তো সেই কারণে আমি এই দায়ের গড়ে, এই যে দেখেন এটা দায়ের গড়, আমরা দায়ের গড়ে তার কাছে যেহেতু এটা প্রদেয় বা আমার দিতে হবে, দায়ের ঘরে আমি 2000 টাকা হারুনের কাছে যেহেতু দায়বদ্ধ 2000 টাকা যোগ করে দিলাম বা প্লাস করে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার এটার ট্রানজাকশন। এরপরে আমরা এখানে 7 নাম্বার 8 নাম্বার গেল 15 তারিখে একটা ট্রানজাকশন আছে, কর্মচারীকে বেতন বাবদ 1500 টাকা প্রদান করা হলো। তো কর্মচারীকে বেতন প্রদান করছে, তো বেতন প্রদান করলে বেতন বাবদ আপনার খরচ বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তো এখানে বেতন হিসাব বা বেতন বাবদ ব্যয় হিসাব লিখে আপনি 1500 টাকা বাড়ায় দিবেন ব্যয়ের ঘরে। তো 1500 টাকা আমি ব্যয় বাবদ বৃদ্ধি পাইলাম। আর উল্টা সাইডে আপনার এখানে যেহেতু নগদে আপনি কর্মচারীকে বেতন দিলেন, নগদ টাকা আপনার 1500 টাকা কমে যাচ্ছে। তো সেই কারণে আপনি 1500 টাকা আপনার নগদ থেকে বা আপনার হাতে 1500 টাকা চলে যাচ্ছে, তো আপনার হাতে নগদ থেকে বা নগদ টাকা থেকে 1500 টাকা আপনি মাইনাস করে দিবেন। তো এখানে ট্রানজাকশনটা হবে আপনার নগদের ঘর থেকে আপনি 1500 টাকা মাইনাস করবেন, আর বেতনের ঘরে 1500 টাকা ব্যয় বাবদ বৃদ্ধি করবেন। ঠিক আছে, এবং 25 তারিখে যেটা আছে, 25 তারিখেরটা হচ্ছে হারুনকে 1500 টাকার 1000 টাকার চেক দেওয়া হবে। তো হারুনকে যেহেতু আমি 1000 টাকার চেক দিছি, এখানে দেখতে হবে যে হারুনের সাথে কোনো রিলেটেড হিসাব উপরে আছে কিনা, নাইলে এটা হইতো না। তো এখানে হারুনের সাথে রিলেটেড হিসাব আছে 8 তারিখে, একটু আগে আমরা এটা পড়ে আসছি যে হারুনের কাছ থেকে আমি 2000 টাকার জিনিস বাকিতে কিনছিলাম, যেহেতু 2000 টাকার যন্ত্রাংশ তার কাছ থেকে বাকিতে কিনছিলাম, সেটাকে তো আমার পরিশোধ করা লাগবে। তো এটাই আমি জানুয়ারির 25 তারিখে এসে আমি পরিশোধ করছি। তার মানে এখন আমি যদি এটা একটু অ্যানালাইসিস করি যে হারুনের কাছে আমার দায় ছিল 2000 টাকা, তো এই 2000 টাকার দায় থেকে আমি হারুনকে পরিশোধ করে দিছি 1000 টাকা, তার মানে আমার হারুনের কাছে দায় কমে গেল 1000 টাকা, অথবা তার কাছে আমার এখন দায় আছে শুধু 1000 টাকা। ঠিক আছে, তো সেই কারণে আমার দায় 1000 টাকা 1000 টাকা দায়ের ঘরে মাইনাস হবে, কারণ আমি হারুনের কাছ থেকে 1000 টাকার দায় পরিশোধ করে মুক্ত হয়ে গেলাম। তো সেই কারণে হারুনের 1000 টাকার দায় আমি কমাই দিব দায়ের ঘরে, যেখানে আগে 2000 টাকা ছিল প্লাস, এখানে আমি নিচে 1000 টাকা যেহেতু আমি হারুনকে 1000 টাকা পরিশোধ করে দিচ্ছি। এবং এখানে আমার নগদ টাকা যেহেতু আমি হারুনকে পরিশোধ করছি, তো আমার এখানে নগদ টাকা থেকে 1000 টাকা আমি মাইনাস করে দিব। তো নগদ টাকা বা ব্যাংক জমা যেটা আছে থেকে আমি 1000 টাকা মাইনাস হয়ে যাবে, আর হারুনের দায়ও 1000 টাকা মাইনাস হয়ে যাবে। তো এইভাবে আমি এখানে এই 25 তারিখের ট্রানজাকশনটা আমরা অ্যাডজাস্ট করব। এরপরে হচ্ছে লাস্টের যেটা আছে আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য জনাব চৌধুরী আপনার 5000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করলেন। তো 5000 টাকা যেহেতু উনি উত্তোলন করছেন, এই যে এখানে উত্তোলন বলা আছে, ঠিক আছে, তো উত্তোলন সবসময় মনে রাখবেন যে উত্তোলন করলে এটা মূলধন থেকে বিয়োগ যাবে। যে মালিক যদি ব্যবসায় কোনো অর্থ নিয়ে আসে সেটা মূলধনকে বৃদ্ধি করে, মালিক কোনো কিছু ব্যবসায় নিয়ে আসলে মূলধন বাড়বে, মূলধনের সাথে যোগ করতে হবে, এটা একদম মানে ক্লিয়ার থাকতে হবে যে মালিক ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটা টাকা হোক যে কোনো ধরনের সম্পত্তি হোক, মালিক ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটা মালিকের মূলধন হিসাবে যোগ হবে, আর মালিক ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে গেলে সেটা তার উত্তোলন হিসাবে বিয়োগ যাবে তার মূলধন থেকে। মালিক ব্যবসায় কোনো কিছু নিয়ে আসলে সেটা তার উত্তোলন মূলধন হিসাবে যোগ হবে, আর মালিক ব্যবসা থেকে কোনো কিছু নিয়ে গেলে সেটা তার উত্তোলন হিসাবে মূলধন থেকে বিয়োগ যাবে। এই জিনিসটা যাতে ক্লিয়ার থাকে যে উত্তোলন মূলধন থেকে বিয়োগ যাবে, কারণ এটা উনি ব্যবসা থেকে টাকাটা নিয়ে যাচ্ছে, সেহেতু ওনার মূলধন থেকে এটা আমি মাইনাস করে দেব। তো সেই কারণে উত্তোলন সবসময় মূলধন থেকে বিয়োগ যায়। তো এটা ট্রানজাকশনটা হবে যেহেতু উনি 5000 টাকা উত্তোলন করে নিয়ে গেছেন, তো ওনার মূলধন যেখানে ঘরটা আছে মালিকানা সত্ত্বের সাইডে, মূলধন থেকে আমি 5000 টাকা মাইনাস করে দেব। আর যেহেতু উনি নগদ টাকা নিয়ে নগদ টাকা নেয়, যেহেতু উনি ব্যাংক থেকে নিয়ে গেছে 5000 টাকা, সেহেতু আমার হাতে নগদ এবং ব্যাংক জমা একসাথে আমি লিখেছি, এটা আলাদাও লেখা যায়। তো আপনি এই ব্যাংক জমা থেকে আপনার 5000 টাকা কমাই দিবেন। তো এই কারণে হাতে নগদ এবং ব্যাংক জমা যেখানে আছে ওখান থেকে 5000 টাকা মাইনাস যাবে। তো এইটা ট্রানজাকশনটা আমরা রেকর্ড করে ফেললে আমার মোটামুটি এখানে হিসাব সমীকরণের মাধ্যমে ওনার সবগুলা হিসাবে আমার এখানে দেখানো হয়ে গেল। তো আপনারা এখন একটু মিলাই নেন যে আমরা যেটা করলাম বাকি তিনটা, যে আমরা এখানে 1000 টাকার দায় হারুনকে পরিশোধ করছিলাম,
তো সেই কারণে এখানে 1,000 টাকা নগদ মাইনাস করেছি, এবং হারুনের দায় যেটা 2,000 টাকা ছিল ওটা 1,000 টাকা এখানে আবার মাইনাস করে কমাই দিলাম। আবার এখানে উত্তোলন যেটা মালিক নগদ ব্যাংক থেকে নিয়ে গেছে, যে এখানে ব্যাংক হিসাব যেহেতু আছে, তো সেই কারণে আমরা এখানে ব্যাংক থেকে এটা 5,000 টাকা মাইনাস করেছি। আবার উনি যেহেতু এটা নিয়ে গেছে, উত্তোলন আমরা বলেছি যে মূলধন হইল যোগ, উনি কোনো কিছু নিয়ে আসলে মূলধন হইল যোগ, আর যদি উনি কিছু নিয়ে যায়, ব্যবসা থেকে কোনো টাকা নিয়ে যায়, পণ্য নিয়ে যায়, তাহলে সেটা উত্তোলন হিসাবে মূলধন থেকে মাইনাস যাবে। তো সেই কারণে আমরা এখানে মূলধনের ঘরে এটা মাইনাস করে দিলাম। আর আমি এখানে মূলধনের ঘরে মাইনাস না করেও আমি এখানে পাশে একটা উত্তোলন ঘর করতে পারতাম। এখানে উত্তোলন দিয়ে একটা ঘর করে আমি এখান থেকেও আমি এখানে মাইনাস, যে যদি আমি 5,000 টাকা লিখে দিতাম তাহলেও এটা মূলধন থেকে মাইনাস চলে যেত। ওইভাবেও আমরা করতে পারতাম। আমার পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কে আমি ওইভাবেই করেছি। পরের অঙ্কটা দেখলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি আমাদের এখানে কাজ এটাই। তো আমরা এখানে যে মন্তব্যের একটা ঘর আছে, আপনি চাইলে মন্তব্যের ঘরটা দিতেও পারবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। মন্তব্যের ঘর দেওয়া লাগবে এরকম কোনো ম্যান্ডেটরি বিষয় না। আপনি মন্তব্যের ঘর চাইলে দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নাই। তো মন্তব্য হচ্ছে যে আপনি ট্রানজেকশনটা যা করেছেন, যা বুঝেছেন সেটা এখানে দিবেন। যেমন আমরা প্রথমে মালিক যেহেতু 50,000 টাকা নিয়ে আসে, এটা তার বিনিয়োগ হিসাবে আসছে, এই কারণে বিনিয়োগ লিখছি। যেহেতু যন্ত্রপাতি ক্রয় করছেন, সেই কারণে এটা সম্পত্তি ক্রয় হিসেবে আমরা লিখলাম। যেহেতু 3,000 টাকা ভাড়া প্রদান করছে, সেই কারণে ভাড়া বাবদ আমরা খরচ লিখলাম এখানে 3,000 টাকা। এবং উনি টেলিভিশন মেরামত করে, 2টা মেরামত করে উনি 1,500 টাকা পাইছেন, এই কারণে সেবা বাবদ আয় হিসাবে এটাকে আমি লিখে দিলাম। এরপরে হচ্ছে উনি 2,000 টাকা বাকিতে পণ্য কিনছেন, সেই কারণে তার দায় বৃদ্ধি পাচ্ছে, তো এই কারণে আমি লিখে দিলাম দায় বৃদ্ধি পেল। আবার এখানে উনি 1,500 টাকা বেতন পরিশোধ করছে, তো সেই কারণে আমি ব্যয় পরিশোধ লিখে দিলাম। আবার এখানে 1,000 টাকা উনি উপরের যে বাকিতে কিনছে সেটা উনি আবার পরিশোধ করে দিচ্ছে হারুনকে, সে কারণে পাওনা পরিশোধ আমি এখানে লিখে দিলাম। আবার এখানে লাস্টে যেটা আছে উনি উত্তোলন করছে, তো সেই কারণে লিখে দিলাম মালিকের উত্তোলন। তো এইভাবে আমি প্রত্যেকটা ট্রানজাকশনের সাথে চাইলে একটা মন্তব্য লিখে দিতে পারি। তো মন্তব্য না লিখলেও সমস্যা নাই, লিখলে এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে গেল যে আপনি প্রত্যেকটা ট্রানজাকশনে বুঝলেন যে কেন আপনি এটাকে মাইনাস করলেন, কেন প্লাস করলেন। তো এই সবগুলো জিনিস হয়ে যাওয়ার পরে আমার এখন কাজ হচ্ছে, এই যে আমার এখানে এই যে সম্পত্তির সাইড, এই সম্পত্তির সাইডে আপনারা একটু সম্পত্তির সাইডটা খেয়াল করেন। সম্পত্তির সাইডে আমি এখানে সবগুলা জিনিস এখানে যোগ বিয়োগ করবো, যেটা যোগ আছে সবগুলো আমি যোগ করব, এবং সেটা থেকে যে জিনিসগুলো মাইনাস আছে সবগুলা জিনিস এখানে মাইনাস করে দিব নগদ টাকা এবং ব্যাংক জমার ঘরে। তো যেটা যোগ আছে সেটা যোগ করবো আগে, এর থেকে যেটা বিয়োগ আছে সেটা বিয়োগ করে দিব। তারপরে যে ব্যালেন্সটা আসে এখানে আমি লিখে এটার নিচে আন্ডারলাইন করে দিব দুইবার আন্ডারলাইন করলে এটার অর্থ হচ্ছে যে এই হিসাবটা আমি বন্ধ করে দিলাম, যে নগদ এবং ব্যাংক জমার টাকা আমার প্লাস মাইনাস করে মাস শেষে 29,000 টাকা আমার ব্যালেন্স। তো এই 29,000 টাকা ব্যালেন্স, যে এটা জের টানার নিয়ম হচ্ছে যে আপনি টাকার নিচে 2টা টান দিলেই এটা যে মাস শেষে ব্যালেন্স সেটা মিন করবে। তো সে কারণে আমি এটা জেড টেনে দিলাম 29,000 টাকা, এখানে আসলো প্লাস মাইনাস করলে আপনি 29,000 টাকা পাবেন। এরপরে যন্ত্রপাতিটাও আপনি সেম ভাবে যোগ করবেন। তো এখানে যেহেতু বিয়োগ নাই, সবই যোগ, 12 আর 2 হচ্ছে 14,000 টাকা, এটা তো 2টা টাকা টেনে দিবেন, তো 14,000 টাকা আমার এখানে যন্ত্রপাতি ব্যালেন্স। তো আমি সম্পত্তি সাইডে আমার নগদ টাকা এবং ব্যাংক ব্যালেন্স প্লাস এখানে আমার এখানে যন্ত্রপাতি 14,000 টাকা, এই 2টা আমি যোগ করে দিলে আমার টোটাল সম্পত্তি আসতেছে হচ্ছে 43,000 টাকা। তো এই 43,000 টাকা হচ্ছে আমার সম্পত্তি। তো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমার অঙ্কটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য সম্পত্তি সমান সমান হচ্ছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা আমরা করি। তো আমার সম্পত্তি হচ্ছে 43,000 টাকা। এখন যদি আমার দায় প্লাস মালিকানা সত্ত্ব 43,000 টাকা আসে, তাহলে আমার অঙ্কটা হয়েছে, এটা আমি কনফার্ম এবং 10-এ 10 পাবো। তো আমরা এই কারণে এখন দায়ের সাইডটা আমি যোগ করবো, দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দায় যেটা আছে আমি যোগ করি। তো দায় এখানে আমার ছিল হচ্ছে 2,000 টাকার দায় ছিল, তো 2,000 টাকা থেকে আমি আবার 1,000 টাকা পরিশোধ করে দিছি। তার মানে হারুনের কাছে যে দায়টা ছিল ওইটা মাস শেষে আমার দায়টা হচ্ছে অ্যাকচুয়ালি 1,000 টাকা, এটা পাস। এরপর হচ্ছে মূলধন উনি নিয়ে আসছিলেন 50,000 টাকা, এটার সাথে আর কোনো কিছু উনি আর মানে মূলধন পরবর্তীতে এই মাসে আর উনি অ্যাড করেন নাই বা আনেন নাই, তো সেই কারণে 50,000 টাকা রয়ে গেল। বরঞ্চ উনি মাস শেষে আবার 5,000 টাকা এখান থেকে নিয়ে গেছেন, তো সেই কারণে 50,000 মাইনাস 5,000
তো মূলধন থাকবে হচ্ছে 45,000 টাকা ব্যালেন্স। তো ব্যালেন্সের জন্য নিচে দুইটা আমি দাগ টেনে দিব, 45-এর নিচে দুইটা দাগ টেনে দিলে এটা ব্যালেন্স বা জের শো করবে। এই বছরে আমার আয় হচ্ছে টেলিভিশন মেরামত করে 1,500 টাকা। তো সেই কারণে আমি আয় বাবদ এখানে 1,500 টাকা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমি এখানে 1,500 টাকা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এখানে ব্যয়টা যে মাইনাস, ব্যয়টা কিন্তু ওই সাইডে থাকার কথা, সম্পত্তির সাইডে, তো এই সাইডে যেহেতু এনেছি এটা মাইনাস। তো এখানে ব্যয় করেছি আমি 3,000 টাকা বেতন ভাড়া বাবদ, আর 1,500 টাকা হচ্ছে বেতন বাবদ। তো টোটাল হচ্ছে আমার 4,500 টাকা হচ্ছে ব্যয় বাবদ এখানে মাইনাস চিহ্ন আসবে। ঠিক আছে, তো এই যে 4,500 টাকা মাইনাস এবং এই যে টাকাগুলা প্লাস, এই প্লাসের টাকাগুলা যোগ করব, আর মাইনাসের টাকাগুলা এই প্লাসের টাকা থেকে আমি বিয়োগ করে দিব। তাহলে আমার এখানে ব্যালেন্স যেটা আছে দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা 43,000 টাকা শো করে। ঠিক আছে, 43,000 টাকা হইলে আমার এখানে ডেবিট সাইড সম্পত্তি এবং ক্রেডিট সাইড দায় এবং মালিকানা সত্ত্ব, এই দুইটা যদি 43,000 সমান হয়, তাহলে আমার হিসাব সমীকরণ মানে ইকুয়াল এ ইকুয়াল টু এম প্লাস পি মিলে গেলে আমার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমি এখানে যে হিসাব সমীকরণ অঙ্কগুলা এটা সমাধান করে ফেলতে পারি। এখন আমি আপনাদের কাছে যাব যে আপনারা কে কতটুকু বুঝেছেন অথবা বুঝেননি, আমাকে একটু রেসপন্স করেন। ঠিক আছে, জি টোটালি ক্লিয়ার স্যার। আমি মাইক আনমিউট করে দিচ্ছি। বুঝতে করে ক্লিয়ার, কিন্তু প্রথমে যে 50,000 টাকা আপনি এটা কোশ্চেন থাকলে করতে পারেন। আবার মূলধন হিসাব দিলেন, এটা এই 50,000 টাকা আপনার ওই ওখানে এন্ট্রিটা দেখি, লিপিবদ্ধকরণটা দেখি হিসাবের। হ্যাঁ, কবির হোসেন আপনি কোশ্চেন করতে যাচ্ছেন। আচ্ছা, আমি আপনাকে আনমিউট করে দিলাম। জি, যার যার মাইক আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারবেন। স্যার এই মাস একলা মাসের হিসাবটা স্যার একটু আরেকবার বুঝাই দেবেন। প্রথম যে মাসটা 1 তারিখে মাসের হিসাব 50,000 টাকা, এটা লিপিবদ্ধকরণটা। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আপনারা হাত উঠাতে পারেন। হাত উঠালে আমি আনমিউট করে দিলে আপনি কথা বলতে পারবেন। এখানে কেউ কিছু বলবেন? স্যার এমনিতেই আনমিউট করা যাচ্ছে স্যার, হাত উঠানোর কিছু না, এমনিতেই করা যাচ্ছে। স্যার আমি কিছু বলছি, শুনতে পাচ্ছেন না স্যার? হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এই যে প্রথম মাসের 1 তারিখের হিসাবটা স্যার, এটা কেমন করে লিপিবদ্ধকরণ করা আছে ওখানে একটু দেখাবেন? মার্চের 1 তারিখ মূলধন মার্চের 1 তারিখে হচ্ছে মার্চের 1 তারিখে উনি 50,000 টাকা নিয়ে আসছেন। এটা মূলধন হিসেবে নিয়ে আসছে, এটা কিন্তু বলবে না। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এখানে অঙ্কে বলা থাকবে যে উনি 50,000 টাকা নগদে নিয়ে আসছে, অথবা উনি ব্যবসার জন্য 50,000 টাকা দিলেন, বা ব্যাংক ব্যালেন্স 50,000 টাকা ব্যবসার ব্যাংকে ট্রান্সফার করলেন, অথবা উনি ব্যবসার জন্য 50,000 টাকার আসবাবপত্র বা যন্ত্রপাতি নিয়ে আসলেন। যেভাবেই উনি আনেন, যদি মালিক ব্যবসায় কোনো কিছু আনে তাহলে সেটা হচ্ছে মালিকের, আমরা এখানে মূলধন হিসাবে এটা লিখব। ঠিক আছে, যদি উনি কোনো কিছু নিয়ে আসেন ব্যবসায়, যদি সেটা ব্যবসার মালিক হয় অবশ্যই আমরা মূলধন লিখব। ঠিক আছে, অন্য কোনো কিছু লেখার অপশন নাই। যদি উনি নগদ টাকা নিয়ে আসে তাহলে আমি নগদ টাকার ঘরে সেটাকে লিখব। যদি উনি যন্ত্রপাতি নিয়ে আসে যন্ত্রপাতির ঘরে এটাকে লিখব। যদি আসবাবপত্র নিয়ে আসে আসবাবপত্র হিসেবে সম্পত্তির ঘরে এটাকে লিখব। আর অপোজিট সাইডে মালিকের মূলধন হিসেবে ওই টাকাটা মূলধনের ঘরে লিখে দিব। ঠিক আছে, এরপরে আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি 15 জানুয়ারি জি বলেন। স্যার আমার কোশ্চেনটা শেষ হয়নি স্যার, এক মিনিট আমার প্রশ্নটা শেষ হয়নি স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, দাঁড়ান। আচ্ছা এখানে স্যার আমাদের বইয়ে লাবণী রিপোর্ট সব, লাবণী যে রিপোর্ট সব যে দেখাইছে এখানে 90,000 টাকা স্যার বিজনেস প্রথমে, কিন্তু ইনারা যে এখানে লেখছে ক্যাশে 90,000 টাকা এবং অ্যামাউন্ট ব্যাংক ব্যালেন্স 50,000।
আচ্ছা এখানে এখানে মাইক মিউটা এই আজহারির যেন ওয়াজ শুনতেছে, আসলে কি এর মধ্যে ক্লাসের মধ্যে কি ওয়াজ শুনতেছে বুঝলাম আচ্ছা না। যে ওয়াজটা চালিয়ে রাখছেন, যার বাসাতে ওয়াজ চলতেছে সে একটু মাইকটা মিউট করে রাখেন, কারণ এখানে ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে। ঠিক আছে, আপনি ওয়াজ শুনেন, এটা ভালো কথা, কিন্তু ক্লাসের বাইরে শুনেন। হ্যাঁ এখন বলেন, সিরাজুল ইসলাম বলছিলেন নাকি স্যার। আমি? হ্যাঁ স্যার আমাদের বইয়ের যে 42 পৃষ্ঠায় যে যে দেওয়া আছে লাবণীর যে হিসাবটা দেওয়া আছে, জি বলেন। এই হিসাবে 90,000 টাকা স্যার উনি বিজনেসে ইনভেস্ট করছে, কিন্তু এখানে আমাদের ব্যাংক শোনো, দেখানো হয়েছে 90,000 টাকা, কিন্তু আর পরবর্তীতে দেখা হয়েছে 50,000 টাকা। তাহলে 48,000 টাকা কোথায় এখানে? এটা হচ্ছে আপনার ইবুকে জি স্যার, ইবুকে ইবুকে পেজ নাম্বার হচ্ছে কত? 48 না? আচ্ছা দেখি আমি, দাঁড়ান। 42। 42। আচ্ছা আমি এখানে ইবুকটা খোলা আছে, আমি একটু শেয়ার দেই সবার সাথে। আচ্ছা পেজ নাম্বার হচ্ছে 42 না? দেখতে পাচ্ছেন ইবুকটা? সবাই দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। উনি বলেছেন দেখতে হচ্ছে এই যে 42 নাম্বারের 42 নাম্বার, ঠিক আছে, 42 নাম্বারের পৃষ্ঠাতে ট্রানজ্যাকশনটা হচ্ছে লাবণীর যে রিচার্জটা। প্রথম উদাহরণটাই আচ্ছা প্রথমটা 2.8, এটাই স্যার। এই যে লাবণী, হ্যাঁ, দা ওনার ইনভেস্টেড টাকা 90,000 ক্যাশ ইন দ্য বিজনেস। ঠিক আছে, 90,000 টাকা উনি ব্যবসায় ইনভেস্ট করেছেন, এই যে ক্যাশ ইন দ্য বিজনেস বলেছে। ঠিক আছে, তো আমরা এখানে ক্যাশের সাইডে, হ্যাঁ ক্যাশের সাইডে 90,000 টাকা, এই যে ক্যাপিটালের সাইডে 90,000 টাকা, ঠিকই তো আছে। এরপরে স্যার যে উনি আপনি বলতে 40,000 টাকা হচ্ছে স্যার ওই যে 10 তারিখের ট্রানজাকশন, যে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ 60,000 টাকা অন অ্যাকাউন্ট, মানে ধারে মানে দেনাদার যেটা, সেটা উনি মনে হয় ওটার কথা বলতেছে। আচ্ছা সিরাজুল ইসলাম বলেন আপনার সমস্যা কোনটা? সিরাজুল ইসলাম, হ্যালো। জি স্যার। হ্যাঁ এখন বলেন, এই যে আমি খুলে রাখছি, আপনি জি আমার স্যার। স্ক্রিনে দেখতে পারবেন। বলেন কয় নাম্বার? 1 2 1 আছে, 4 আছে, 10 আছে, 25 আছে, কোনটা জানুয়ারির? কোনটাতে সমস্যা আপনার? হ্যালো। স্যার কোনটাতে সমস্যা? এই যে স্যার 10 নম্বর যেটা দেওয়া আছে স্যার, আপনার প্রভিডেন্ট 60,000 টাকা, ওই যে উনি যে বললো 40,000 টাকা, এইটা একটু ভেঙে দেবেন স্যার। হ্যাঁ হ্যাঁ 10 অবশ্যই। নম্বরটা। এখানে হচ্ছে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ, হ্যাঁ 60,000 টাকা হচ্ছে নগদে, আর অন অ্যাকাউন্ট পাইছে। মানে হচ্ছে বাকি, ধারে। ঠিক আছে, বাকিতে বা ধারে তো না। এখানে ধরেন যে সার্ভিস যদি আপনি আপনি ধরেন যে উনার ব্যবসাটা হচ্ছে যে উনি রিপেয়ার শপ, এই যে লাভলি সেবামূলক রিপেয়ার স্যার। শপ, হ্যাঁ মেরামত করে দেয় আর কি। উনি মেরামত যেহেতু করেন, উনি নগদে মেরামত বাবদ 60,000 টাকা পেয়েছেন, আর 40,000 টাকা ওনার বাকি আছে। মানে মেরামত করে দিয়েছেন ঠিকই, কিন্তু 40,000 টাকা ওনাকে, যাকে সে মেরামত করে দিছে, উনি দেয় নাই। ওনার কাছে এটা ওনার পাওনা আছে বা বাকি আছে। জিনিসটা হচ্ছে এখানে উনি যেহেতু মেরামত প্রতিষ্ঠান চালান বা এখানে রিপেয়ার চালান, প্রতিষ্ঠান, এটা হচ্ছে ওনার আয়। ঠিক আছে, উনি এই সার্ভিসটা বা সেবাটা প্রদান করে উনি আয়টা পান। তো সেই কারণে এখানে 60,000 টাকা উনি আয় বাবদ, ক্যাশ নগদ আয় বাবদ 60,000 টাকা পেয়েছেন। এই যে 10 তারিখে আপনি দেখেন, এখানে উনি নগদ টাকা 60,000 টাকা কিন্তু উনি আয় বাবদ পেয়েছেন, এবং এটা আয় বাবদ ওনার এখানে ক্যাশ বাড়াইছে। এবং উনি বাকি তো এখানে 40,000 টাকা সেবা প্রদান করেছেন। তো বাকিতে যেহেতু 40,000 টাকা সেবা প্রদান করেছেন, এই কারণে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। উনি ওনার দেনাদার তৈরি হয়েছে, বা উনি 40,000 টাকা দেনাদারের কাছে পাবেন। ঠিক আছে, যে সেবাটা নিয়েছে তার কাছে উনি 40,000 টাকা পাওনা। ঠিক আছে, তো এই কারণে এখানে তারপরে ফিউচার 50,000 স্যার, এটা এই টাকাটা কোথেকে পেয়েছিল ফিউচারে? এই যে কোনটা? হ্যালো। তারপরে যে 50,000 টাকা, এই 10 এই ঘরটা পুরোটা একটু বলবেন স্যার ডিটেল। আচ্ছা 10 নম্বরে যে ইয়েটা আচ্ছা আছে, আমি বলছি। আচ্ছা একটু শুনেন, আর সবাই একটু মাইকটা মিউট করে রাখেন, ঠিক আছে। আর এটা কিন্তু কেটে যেতে পারে, আর 1 মিনিট আছে, আপনারা আবার ঢুকবেন এখানে, ঠিক আছে, সেম লিংকে ঢুকবেন, এই 1 মিনিটে কেটে যাবে। আমি এর ভিতরে ক্লিয়ার করতে পারলে করলো, নাহলে আপনি আবার ঢুকবেন। তো এইখানে দেখেন লেখা আছে, এটা কিন্তু সার্ভিস রেভিনিউ। তো রেভিনিউ যেহেতু এটা আয় বৃদ্ধি করবে, হ্যাঁ, তো এখানে আমাদের এখানে টোটাল আয় হচ্ছে কত দেখেন, 60,000 প্লাস 40,000, টোটাল আয় হচ্ছে আমার 1 লাখ টাকা।
এই 1,00,000 টাকা আমি এখানে আয় বাবদ আমি এখানে 1,00,000 টাকা আয়ের ঘরে দেখালাম, ঠিক আছে। তো 1,00,000 টাকার ভিতরে 60,000 টাকা আমি নগদ পেয়েছি, আর 40,000 টাকা আমি এখনো পাইনি, সেটা আমার বাকি আছে। তো বাকি যেহেতু আছে আমি এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, যে যে উনার কাছে আমি এটা পাবো, সে হচ্ছে আমার দেনাদার। আচ্ছা, তো আমি অ্যাকাউন্টিংটাও এখানে অন করে দিলাম। তো এখানে এখানে যে দেখেন সিরাজুল ইসলামের 10 তারিখের যে হিসাবটা, এই যে 10 তারিখে আমি একদম উপরে এই যে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ, এখানে আমরা টোটাল ইনকাম হয়েছে আমাদের সার্ভিস প্রোভাইডেড বাবদ 1,00,000 টাকা। তো 60,000 টাকা এখানে ক্যাশে হয়েছে, 40,000 টাকা হচ্ছে বাকিতে হয়েছে। তো বাকিতে যেটা হয়েছে সেটা আমি দেনাদারের কাছে, আরে সরি, সেটা আমার দেনা ক্রিয়েট করেছে, মানে দেনাদারের কাছে এই 40,000 টাকা আমার হচ্ছে পাওনা, আমি এটা পাই নাই, এটা আমি পাবো। তো সেই কারণে আমি অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে এই দেনাদার 40,000 টাকা অ্যাড করেছি। আর যেহেতু আমি ক্যাশে 60,000 টাকা পেয়েছি, আমি 60,000 টাকা এখানে ক্যাশ বাবদ অ্যাড করেছি। তো এই হচ্ছে বিষয়টা। তো আমার এখানে দুইটা হিসাবে এখানে আসে। দেখেন এখানে আমরা যদি একটু ডেবিট ক্রেডিট দেখি, যে সম্পত্তির সাইডে আমার ক্যাশের ঘরে 60,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আবার এখানে 40,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে আমি বৃদ্ধি করেছি। আর এদিকে ক্যাপিটাল হিসাবে আমার এখানে ক্যাপিটালের ঘরে আমি এখানে 1,00,000 টাকা যোগ করেছি। কিন্তু এখানে আমরা যদি বর্ধিত অ্যাকাউন্টিং ইকুয়েশনে যাই, তাহলে এখানে ইনকামের একটা ঘর থাকতো আমাদের। তো এই ইনকামের ঘরে আমরা এখানে 1,00,000 টাকা লিখে দিলে এখানে এই সিরাজুল ইসলামের এই যে সমস্যাটা, এই সমস্যাটা আর রেজ করতো না। কারণ এটা আলাদা আলাদা যদি আমি ঘর করে করতাম, তাহলে এটা সহজেই বোঝা যেত যে এটা ইনকাম বাবদ 1,00,000 টাকা এখানে পাস করা হয়েছে। তো এই কারণেই ওনার যেহেতু এখানে অনেকগুলো এন্ট্রি চলে আসে 10 তারিখে, এখানে 90,000, আবার এখানে 60,000, এখানে 40,000, 50,000, এখানে 50,000 কোথা থেকে আসলো, এটা উনি আমাকে কোশ্চেন করেছেন। এই 50,000 টাকা হচ্ছে এটা এখানে ব্যালেন্স হিসাবে, উপরের ব্যালেন্সটাই এখানে নিচে নামানো হয়েছে। তো এখানে প্রত্যেকটা হিসাবেই দেখা যায় যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে যেটা আমরা করি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা প্রত্যেকটা লেনদেন হয়ে গেলে, ধরেন যে প্রথম লেনদেনটা এটা হয়ে গেলে, এই যে 4 তারিখের লেনদেনটা হয়ে গেলে, এটার ব্যালেন্সটা আমরা ঠিক এর পরের ঘর শুরু করার আগে এখানে আমরা এটার ব্যালেন্সটা লিখি। যেমন এখানে এটা 90,000 টাকা, 1 তারিখের ব্যালেন্স 90,000 টাকা, 50,000 টাকার ফার্নিচার, অ্যাকাউন্টস পেয়েবল 50,000 টাকা এবং ক্যাপিটাল 90,000 টাকা। 1 তারিখের ব্যালেন্স হচ্ছে এটা। 1 তারিখে যে আমার জানারটা হয়েছিল যে উনি 90,000 টাকার এখানে বিজনেসে নিয়ে আসছেন, এইটার এন্ট্রিটা হচ্ছে এটা, 90,000 টাকা বিজনেসে নিয়ে আসছেন 1 আর 4 তারিখ। 4 তারিখে উনি 50,000 টাকার আসবাবপত্র কিনছেন। তো এই দুইটার অ্যাডজাস্টমেন্টের ব্যালেন্সটা হচ্ছে এটা, 90,000, 50,000, 50,000, 90,000, ঠিক আছে। এই ব্যালেন্সটার সাথে আবার 10 তারিখের যেই এন্ট্রিটা হয়েছে, যে উনি ইনকাম করেছেন 1,00,000 টাকা, এর ভিতরে 60,000 টাকা উনি ক্যাশ পেয়েছেন, 40,000 টাকা ওনার বাকি আছে। তো এটাও আমি এখানে লিখলাম, লিখে এই উপরের যে ব্যালেন্সটা ছিল এটার সাথে এটা অ্যাডজাস্ট করতে হবে। যেমন এটা 90,000, এখানে 60,000, এই যে প্রথম ঘরে দেখেন ক্যাশের ঘরে 90,000 টাকা আমার শুরুতে উনি ক্যাশ নিয়ে আসছিলেন। তো 90,000 টাকা উনি ক্যাশ নিয়ে আসছেন, আবার এই 60,000 টাকা উনি 10 তারিখে ইনকামও করছেন ক্যাশ হিসাবে। তো 90 এর সাথে 60 যোগ করলে ওনার এখন হাতে ক্যাশ টাকা আছে হচ্ছে 1.5 লাখ টাকা, ঠিক আছে। আবার এখানে অ্যাকাউন্ট রিসিভেবলটা 40,000 টাকা যেটা ছিল রয়ে গেছে, এখন পর্যন্ত উনি এটা পান নাই। তারপরে এখানে 50,000 টাকার ফার্নিচার আর বাড়ে নাই, 50,000 টাকাই এখানে আমি ব্যালেন্স হিসেবে নামালাম। অ্যাকাউন্ট পেয়েবলও সেম, এখানে 50,000 টাকা আমার এইখানে দায়বদ্ধ ছিল, এই 50,000 টাকা এখানে দায় আছে। আচ্ছা, এখানে উনি 50,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল কোত্থেকে আসছে এটা উনি জানতে চাচ্ছিল একটু আগে। তো এই অ্যাকাউন্টস পেয়েবলটা আসছে হচ্ছে এই যে 4 তারিখে পারচেজ ফার্নিচার টাকা 50,000 টাকা অন অ্যাকাউন্ট, এই যে এই কথাটা লেখা আছে অন অ্যাকাউন্ট, মানে হচ্ছে বাকিতে। উনি 50,000 টাকার ফার্নিচার কিনছে বাকিতে, ঠিক আছে। 50,000 টাকার ফার্নিচার উনি নগদে কিনে নেন। তো যেহেতু উনি বাকিতে ফার্নিচারটা কিনছে, 50,000 টাকা এখানে ওনার সম্পত্তি ফার্নিচার বৃদ্ধি পেয়েছে, যে এখানে দেখেন ফার্নিচারের উপরে 50,000 টাকা ওনার বৃদ্ধি পেয়েছে। এবং অন অ্যাকাউন্ট যেহেতু উনি নগদে কিনেন নাই, বাকিতে কিনছে, সেহেতু ওনার এখানে দায় বৃদ্ধি পেয়েছে বা পাওনাদার হিসাবে এখানে 50,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে এই যে দেখেন 50,000 টাকা ওনার দায় লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে 50,000 টাকা। তো এইটার ব্যালেন্সটাই আমরা এই 4 তারিখের ব্যালেন্সটাই আমরা এখানে 50,000 টাকা নামালাম, ঠিক আছে। তো এটাও আমরা ঠিক ডিরেক্ট নিচে নামাই দিলাম। এই যে আপনার 10 তারিখে ওনার আর এটা পরিশোধ হয়নি এবং ক্যাপিটাল 90,000 টাকা নিয়ে আসছিলেন এবং উনি এই 10 তারিখ পর্যন্ত আয় করে ফেলছেন অলরেডি 1 লাখ টাকা। তো 90 আর 1 লাখে 1,90,000 টাকা ওনার ক্যাপিটাল হয়ে গেল।
এবং লাস্টের যে এন্ট্রিটা আছে উনি এখানে 5,000 টাকা ক্যাশ উইথড্র করছে, মানে এখানে মালিক ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে গেছেন, তার উত্তোলন হইলেই এটা ক্যাপিটাল থেকে মাইনাস। তো সেই কারণে ওনার এই যে ক্যাপিটাল থেকে আমি 5,000 টাকা মাইনাস করছি, আর যেহেতু উনি এটা ক্যাশ হিসেবে নিয়ে গেছেন, আমার ক্যাশ থেকে এটা 5,000 টাকা এই যে 1.5 লাখ টাকা থেকে মাইনাস করে দিলাম। তো 1.5 লাখ টাকা থেকে 5,000 টাকা মাইনাস গেলে 1,45,000 টাকা, আর এইদিকে ক্যাপিটাল থেকে 5,000 টাকা মাইনাস গেলে 1,85,000 টাকা। আর এখানে 50,000 টাকা যেটা ছিল এটা আর আমি পরিশোধ করি নাই, দায় বাবদ 50,000 টাকাই রয়ে গেছে। এখানে ফার্নিচার সম্পত্তি 50,000 টাকাই, আবার এখানে আমি যেটা 40,000 টাকা বাকিতে সেবা প্রদান করছিলাম সেটাও আমি পাই নাই, 40,000 টাকা বাবদ এখানে আমার এই পানাও রয়ে গেছে 40,000 টাকা। তো এইভাবে আপনি এই যে ট্রানজাকশন গুলো আছে এটা এখানে রেকর্ড করে দিতে পারেন। এখন বলেন সিরাজুল ইসলাম, আপনার প্রবলেম সলভ হয়েছে? যাকে বলি স্যার প্রবলেম সলভ হয়েছে। হ্যাঁ, যাকে বলি সেই মাইক আনমিউট করে কথা বলবেন, কোনো সমস্যা নেই। আর কারো কোনো সমস্যা আছে? দেখেন, না থাকলে আমার আরেকটা অঙ্ক আছে, সেটাতে আমি যাব। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ বলেন। স্যার আমরা যারা সঠিকভাবে সবকিছু বুঝতে পারতেছি না স্যার, এর জন্য স্পেশাল কোনো ইয়ে ব্যবস্থা করা যায় কিনা স্যার, যারা আমরা সঠিকভাবে আচ্ছা আমি বলি যে যারা এখানে আকবর সাহেব উনি কোশ্চেন করেছেন, সঠিকভাবে যারা বুঝতে পারছেন না তাদের ক্ষেত্রে আমার এখানে কোশ্চেন হচ্ছে, এখানে সমাধান হচ্ছে যে আপনি একটু ভালোভাবে সময় দিবেন। আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আপনাকে ধরেন যে স্পেশালি সময় দেওয়ার মতো এখানে ধরেন যে পার্সোনালি এইখানে সময় দিতে গেলে এটা দেখা যাবে যে অনেক কোশ্চেন রেজ হবে। তো সেই কারণে আমরা তো 1 ঘন্টা এখানে সময় দেই, তো আপনাকে কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে আমরা এই ক্লাসে অঙ্ক করব, আপনাদের যাদের যাদের সমস্যা আছে আপনারা বাসায় এই অঙ্কগুলো করবেন এবং এখানে ক্লাসে এসে এটার সমাধানটা আপনারা জানতে চাইবেন, তাহলে কিন্তু আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে। না বোঝার কোনো কিছু নাই, আমি কিন্তু একদম সিরিয়ালি সবকিছু বুঝাই আসি। সেহেতু আপনার এখানে যদি না বুঝেন ক্লাসে কোশ্চেন করবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে? আমার একটা স্যার আচ্ছা ঠিক আছে। তো এই যে জুথি উনি অনেকক্ষণ ধরেই একটা কোশ্চেন আছে বলতেছে, আচ্ছা বলেন আপনি। আপনি যে হিসাব সমীকরণে যে আমাদেরকে দেখালেন প্রথম ম্যাথটা, সেখানে 25 জানুয়ারিতে একটা ট্রানজেকশন ছিল বেতন প্রদান 1500 টাকা, সেটা নগদ থেকে মাইনাস হয়েছে, কিন্তু ব্যয় থেকে মাইনাস হয়েছে কেন? ব্যয়তে তো প্লাস হওয়ার কথা সেটা। হ্যাঁ হ্যাঁ, ব্যয় থেকে মাইনাস হয়েছে কেন, এটা খুব সুন্দর কোশ্চেন করেছেন আপনি। ব্যয়টা আপনার কোন সাইডে থাকে? এটা কি সম্পত্তি আমরা ডেবিট সাইডে থাকে নাকি ক্রেডিট সাইডে থাকে এটা বলো? ডেবিট সাইডে থাকে। হ্যাঁ ডেবিট। ভালো, আমরা সম্পত্তি এবং ব্যয় ডেবিট, আমরা বলেছি সম্পত্তি এবং ব্যয় হচ্ছে ডেবিট। তো আমাদের এখানে সম্পত্তির সাইডে কিন্তু এটা থাকার কথা ছিল। এই যে আমরা এখানে যদি আপনাকে অঙ্কটা দেখাই, সম্পত্তির সাইডে এটা থাকার কথা ছিল, কিন্তু এটা কিন্তু আমরা সম্পত্তির সাইডে রাখিনি। ইকুয়েশনে আমরা কিন্তু এটাকে উল্টা সাইডে নিয়ে গিয়েছি, ঠিক না? হ্যাঁ, যেহেতু আমরা এটাকে উল্টা সাইডে নিয়ে গিয়েছি, ইকুয়েশনের নিয়মই হচ্ছে আপনি ধরুন যে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি, ঠিক আছে? তো আপনি বিটাকে ধরেন যে আপনি এই বাম সাইড থেকে ডান সাইডে নিয়ে যাবেন, তাহলে a প্লাস বি ইকুয়াল টু সি ছিল, এটা কিন্তু আপনার ডান সাইডে নিয়ে গেলে হয়ে যাবে a ইকুয়াল টু সি মাইনাস বি, ঠিক না? এইটাই হয়েছে এখানে, সেম জিনিসটাই আমরা এখানে করেছি। আমি একটু শেয়ার দিই, ধারণ স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে দিলে হয়ে যাবে। এখানে স্ক্রিনটা আমি শেয়ার দিলাম, এই যে দেখেন এই জিনিসটাই আমরা সেম করেছি। এখানে আমাদের জাস্ট আমাদের সাইডটা পরিবর্তন হওয়ার কারণে সেটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাইডটা পরিবর্তন হওয়ার কারণে এটা মাইনাস হয়ে গেছে, আর কিছুই না। জি স্যার, আমি বুঝেছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ আচ্ছা, এরপরে আর কারো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন জাকির হোসেন। স্যার আমরা 1 তারিখ থেকে 4 তারিখের হিসাবের ব্যালেন্সটা যখন নিচে নামিয়ে নিয়ে আসলাম, তো ওখানে সবগুলি ব্যালেন্সের আগে প্লাস চিহ্ন থাকার কথা অথবা থাকার কথা না, এটার ব্যাপারে কি একটু ক্লিয়ার করবেন? এর 4 তারিখ। আচ্ছা আচ্ছা, আপনার কোশ্চেনটা হচ্ছে আপনি আমাদের 1 থেকে 4 তারিখের, এটা কি যে আপনি আমরা যে একটু আগে আমাদের ই বুকে যে কোশ্চেনটা সলভ করছিলাম ওটার কথা বলছেন? রাইট স্যার, ওই অঙ্কটা লাবণী কর্পোরেশন, লাবণী রিপেয়ার শপে। আচ্ছা ঠিক আছে, লাবণী কর্পোরেশন হলে আমার এটা আরেকটাতে যেতে হবে।
তো লাবণী কর্পোরেশনের যে অঙ্কটা ছিল এটা একটু দেখেন। আমরা 1 থেকে 4 তারিখে, আপনার কোশ্চেনটা হচ্ছে 1 থেকে 4 তারিখে, আবার বলেন কোশ্চেনটা। এই যে এখানে আছে স্যার 1 এবং 4 এর হিসাবের যে ব্যালেন্সটা আমরা 10 তারিখের ঘরে নিয়ে আসলাম, জি জি ওখানে যে ফিগারগুলি আছে, ফিগারগুলি কিছু ফিগারের আগে প্লাস আছে, কিছু ফিগারের আগে প্লাস নেই। এটা একটু নেই। ক্লিয়ার হতে চাচ্ছি। জি জি সুন্দর, এটা ভালো কোশ্চেন করেছেন আপনি। এখানে প্লাস যেগুলার সামনে নেই, এইগুলার বাই নেচার যদি আপনার এগুলা আপনি দেখেন, এখানে যেগুলার সামনে প্লাস নেই সেগুলা সবগুলাই আপনি প্লাস দিবেন। যেটার সামনে ধরেন যে মাইনাস হওয়ার কথা, সেটা সবগুলোর সামনে আপনি মাইনাস দিবেন। এটা বইয়ে, আমি তো সরাসরি ই বুক থেকে দেখাচ্ছি, বইয়ে অনেক সময় এখানে প্লাস মাইনাসটা তারা দেয়নি। এই যে এখানে 90,000 টাকার সামনে প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেওয়া হয়নি। আবার এখানে 50,000 টাকার সামনে প্লাস হওয়ার কথা ছিল, এটা দেওয়া হয়নি। তো আপনি এখানে প্লাস দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। স্যার ওইখানে মনে হয় আরেকটু অন্য জিনিস বোঝাচ্ছে। উপরে যে সামটা, হ্যাঁ সামটা যেটা নিচে আসে সাম রেজাল্ট, হ্যাঁ সেই রেজাল্টের সামনে প্লাস মাইনাস ওনারা কিছু দেয় নাই। হ্যাঁ, হ্যাঁ আর যেটা নতুন করে যোগ হয়েছে বা নতুন করে মাইনাস হয়েছে সেটার সামনে যোগ বা মাইনাস দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ তো এটা এটা ওই যে হ্যাঁ উনি স্যার, তো বিষয়টা আসলে ওইরকম দেখাচ্ছে না, কারণ উপরের যে 90,000 টাকা আমি যখন ক্যাশ, মানে আমার ওপেনিং এর সময় যে ক্যাশ 90,000 টাকা ছিল, ওটা যখন নিচে ব্যালেন্স হিসাবে আসলো, তখন এটার আগে প্লাস চিহ্নটা নেই। নেই, এটাই হচ্ছে কোশ্চেন। হ্যাঁ আমি বুঝেছি আপনার কোশ্চেন। এটা নেই, আপনি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে সহজ সলিউশন। আপনি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিবেন, 50-এর আগেও প্লাস চিহ্ন দিয়ে দিবেন, কারণ এটা প্লাসের। এই যে 90,000 টাকার সামনে প্লাস আছে, তো আপনি নিচে নামাইলেও এটাকে প্লাসই দিবেন। ঠিক আছে? আর এখানে জি, thank you, মনে sir. রাখবেন, প্লাস না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে এটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স মানেই হচ্ছে আপনার প্লাস ফিগার। এখানে যেটা, যদি এখানে মাইনাস ফিগার থাকতো, ব্যালেন্স শো করার, মাইনাস ফিগার শো করার জন্য অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হইতো। হিসাব বিজ্ঞানে এটা একটা নিয়ম আছে, যদি আপনি ব্যালেন্স শো করতে যান, অবশ্যই এটার নিচে 2টা টান দিতে হবে। 2টা টান না দিলে এটা ব্যালেন্স যে এটা বোঝা যাবে না। আবার এখানে আপনি যদি নেগেটিভ ব্যালেন্স শো করতে যান, 2টা টান দিলেও এটার পাশে আপনার এখানে ব্র্যাকেট দিতে হবে। 90,000 টাকার উভয় পাশে আপনি ব্র্যাকেট দিয়ে দিলে বোঝা যাবে এটা হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার এখানে সহজ সলিউশন হচ্ছে আপনি 90,000 টাকার সামনে প্লাস দিবেন, কোনো সমস্যা নেই। এটা ঝামেলা হবে দেখেই কিন্তু আমি এইভাবে অঙ্কটা আপনাদেরকে, যে আমি একটু আগে যে সলিউশনটা করছি ওইখানে দেখাইনি। এখানে এইভাবে করলে একটা সুবিধা, যে আপনার সাথে সাথেই ব্যালেন্সটা হয়ে যাচ্ছে। যে আপনি 2টা ট্রানজেকশন করলেন, 1 তারিখ এবং 4 তারিখ, এই 2টা ট্রানজেকশন যে আপনার হয়েছে, এটা কিন্তু আপনি এখানে কনফার্ম। ঠিক আছে? অঙ্কটা এখানে কিন্তু পিউরিফাই হয়ে গেল, যে এখানে 90,000 টাকা ব্যালেন্স, 90 প্লাস এখানে 50, 90 প্লাস 50 হচ্ছে 1,40,000 টাকা আমার এখানে ব্যালেন্স। আবার এইখানে 50 প্লাস 90, এখানেও আমার 1,40,000 টাকা ব্যালেন্স। তার মানে আমার এখানে অ্যাসেট এবং লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি কিন্তু মিলে গেছে। তার মানে 1 থেকে 4 পর্যন্ত আপনার ট্রানজেকশন ওকে। এভাবে আপনি ব্যালেন্স করে করে যদি অঙ্কটা করেন, তাহলে আপনার যে দিকে সমস্যা হবে সাথে সাথে এটা সলিউশন করে ফেলতে পারবেন। এইভাবে অঙ্ক করলে বেস্ট, কিন্তু এভাবে অঙ্ক করলে অনেক সময় লাগে। এটা আপনার অনেক সুন্দর করে এই অঙ্কগুলা এইভাবে অনেক সুন্দর করে, আরো আপনি চাইলে প্রত্যেকটা ট্রানজেকশনের নিচে আপনি দাগ দিয়ে দিয়ে করতে পারবেন। প্রত্যেকটা ট্রানজেকশন আপনি আলাদা করতে পারবেন, ব্যালেন্স 2টা দাগ দিয়ে আলাদা করতে পারবেন। এমনি নরমাল এই যে এই 1 আর 4 আলাদা করা হয়নি, আপনি এখানে দাগ দিয়ে আলাদা করবেন। এগুলা আপনার বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এইভাবেই করা উচিত। তো আপনি যদি চান ওইভাবে একদম অ্যাকুরেট ভাবে করবেন। এবং সবচেয়ে সহজ যেটা আছে, সহজটাই আমরা এখানে বলতে যাচ্ছি, যে আপনি ক্লিয়ার থাকবেন যে এটা প্লাস না মাইনাস। প্লাস হলে এটা প্লাসটা চিহ্ন সামনে দিয়ে রাখবেন, আর মাইনাস হলে মাইনাস চিহ্ন সামনে দিয়ে রাখবেন, আর কোনো ঝামেলা হবে না। এখানে আপনি 90,000-এর সামনে প্লাস চিহ্ন দিয়ে রাখেন, 50,000-এর সামনে প্লাস চিহ্ন দিয়ে রাখেন, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ আচ্ছা, আপনার কোশ্চেন থাকলে আপনি একটু বলেন, আমরা হ্যাঁ বলেন। স্যার আমরা আপনি এইমাত্র যেই অঙ্কটা আমাদের করালেন, সেইটার যে লাস্টে যে 43,000 টাকা আমাদের যে ব্যালেন্সটা আসছে, দুই দিকে সমান, কিন্তু এখানে তো মানে দুই দিকে সমান পাচ্ছি না আচ্ছা যোগ বিয়োগ করার পরে। এটা যদি একটু মানে সমাধান করতেন। আচ্ছা, আপনার এখানে 43,000 টাকা যোগ বিয়োগ করে সমান না হলে তো রেজাল্ট আসবেই না, তাহলে ভুল আর কি। হ্যাঁ, আপনার 43,000 টাকা আপনি কি খাতা কলমে করেছেন? জি স্যার। আচ্ছা, খাতা কলমে যদি আপনি করেন, তাহলে আপনি এখানে ব্যালেন্সটা দেখেন। আমি যে এখানে ব্যালেন্সটা এখানে দিয়ে দিয়েছি, দেখেন এখানে সবগুলো ফিগার আপনি মিলাই নেন। এটা হবে, ভুল হবে আপনি যদি এইভাবে একসাথে করেন। এভাবে একসাথে করলে এই ভুলটা হয়,
যে আপনার ডেবিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্সটা অনেক সময় মিলে না। তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে এই যে প্রত্যেকটা যে মার্চের 1 তারিখে আপনি হিসাবটা করেছেন, এটার ডেটটা আপনি ঠিক মার্চের 3 তারিখের উপরে নামাই ফেলবেন। এই 50,000 টাকা এখানে নামাই ফেলবেন, এই মূলধনটা এখানে নামাই ফেলবেন। এরপরে 3 তারিখেরটা করবেন, 5 তারিখের ঠিক উপরে আপনি ডেটটা নামাই ফেলবেন। তো এইভাবে প্রত্যেকটা ঘর আপনি করে গেলে দুই সাইডে আপনি যোগ করে ফেললেই বুঝে যাবেন যে আপনার কোন জায়গাতে ভুল গিয়েছে। ধরেন যে আপনি 6 তারিখ পর্যন্ত আপনার ওকে আছে, কিন্তু আপনি 7 তারিখ আর 8 তারিখের ট্রানজাকশনটা করার সময় আপনি ধরেন যে এই 2,000 টাকা প্লাস দেওয়ার কথা এখানে মাইনাস দিয়ে রাখছেন, ঠিক আছে? তো আপনার এখানে ধরা পড়ে যাবে, দুই সাইডে আপনি যোগ করলে দেখবেন যে এটাতে 4,000 টাকা বেশি আসতেছে আর এখানে 4,000 টাকা কম আসতেছে, কারণ 2,000 টাকা এখানে প্লাস দেওয়ার কথা আপনি মাইনাস দিয়েছেন, তাহলে কিন্তু আপনার 4,000 টাকা বেশি হয়ে যাবে। তো এইভাবেই আপনি প্রত্যেকটা ঘরে যদি আপনি জেরগুলো নামায় ফেলেন প্রত্যেকটা ট্রানজাকশনের আগে, আপনার কোনো ভুল হবে না, ঠিক আছে? তো এখানে দেখেন হয়তোবা আপনার কোন জায়গাতে প্লাসের জায়গায় আপনি মাইনাস, মানে মাইনাসের জায়গায় কোন জায়গাতে আপনি প্লাস দিয়ে রাখছেন। তো আপনি যে ট্রানজাকশন গুলো মিলাই নেন, এই যে আমি এখানে দিয়ে রাখছি, ট্রানজাকশনটা মিলাই নিলে আপনার এখানে হয়ে যাবে। আর এটা মুখস্থ করার কিছু নাই, এই অঙ্ক আপনার না মিলার কিছুই নাই। আপনি প্রত্যেকটা ঘর একটার পরে একটা করে যাবেন, এই ট্রানজাকশন প্রত্যেকটা আপনি আলাদা আলাদা করবেন, কোনো সমস্যা নেই। এই যে আপনার ই-বুকসে আপনি একদম উপরে এক্সাম্পলের উপরে দেখবেন যে প্রত্যেকটা ট্রানজাকশন তারা আলাদা আলাদা ভাবে জের বের করছে। তো আপনি সেভাবে আলাদাই করেন, এটা ধরেন যে আলাদা নিচে জের বের করেন, এইটা আর এইটা মিলতেছে কিনা যোগ করে দেখেন, মিললে পরেরটা দেন, তাহলে আপনার প্রত্যেকটা ট্রানজাকশন মিলে মিলে নিচে গেল। আর কারো কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই স্যার, আপনি পরের অঙ্কে যেতে পারেন। হ্যাঁ, এরপরে যে ইয়েটা মানে আগেরটা লিপিবদ্ধকরণটা, ওটা যদি একটু করে স্ক্রিনে দিতেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে নেবো, আমি এখানে মিলাই নেবো। আমি অঙ্কটা করছি বাট একটু মিলাই নেবো তাই। কোনটা? ওই যে ইয়ারটা, ই-বুকেরটা? জি জি, না স্যার, আপনি যে অঙ্কটা করছেন, আচ্ছা আচ্ছা, অঙ্কটার সমস্যা নাই, এটা রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, আপনি স্ক্রিনশট দিলে দেন, কিন্তু এটা রেকর্ড হচ্ছে, আপনি পাবেন এই যে এই অঙ্কটা। ওকে স্যার, থ্যাংক ইউ। আপনি পরের অঙ্কে যেতে পারেন স্যার। হ্যাঁ, তো পরের অঙ্কটা হচ্ছে, পরের অঙ্কের ট্রানজাকশন কিন্তু অনেক। আমি রেখেছিলাম যে প্রথম অঙ্কটা সহজ, ওটা বুঝাই ফেললে আমি পরের অঙ্কটা করে ফেললে আমাদের ধরেন যে অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। অ্যাকাউন্টিং ইকুয়েশন আমি আজকে শেষ করে দিতে যাচ্ছিলাম, কারণ আপনাদের ওই যে নাসরিন ম্যাডামের সাথে আমার কথা হয়েছে, নাসরিন ম্যাডাম বলছেন যে আপনাদের টোটাল 16টা ক্লাসের ভিতরে ডিসেম্বরের ভিতরে ধরেন যে আগায় নিতে পারলে ক্লাসগুলা বা শেষ করে দিতে পারলে আমার মানে ভালো আর কি, নাসরিন ম্যাডাম আমাকে বললেন। তো সেখানে হয়তো বা আপনাদের এক্সট্রা ক্লাসও থাকবে, এক্সট্রা ক্লাস হয়তো মঙ্গলবারে করতে পারে বা ওইটা শনিবারেও দিতে পারে, ওইটা আপনাদের সুবিধা অনুযায়ী ম্যাডামের সাথে কথা বলে নেবেন, ওই অনুযায়ী ক্লাসগুলো হবে। তো আমি এই কারণেই ইকুয়েশনের এই যে যত সমস্যা থাকতে পারে সবগুলো আমি এখানে নিয়ে আসছিলাম, ঠিক আছে? এই ইকুয়েশনের অঙ্কগুলো আমি আজকে শেষ করে দিব, আমরা নেক্সট যেটা আছে জাবেদা সেটাতে চলে যাব, ঠিক আছে? তো সেই কারণে আপনারা একটু মনোযোগ দিলে এটা বুঝবেন, খুব সহজ। এটাও আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, যাদের দরকার আছে স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি অঙ্কটা প্রত্যেকটা ট্রানজাকশন আপনি শুধু অ্যাসেট লায়াবিলিটি ওনার সিকিউরিটির ভিতরে বসাবেন, আর কিছুই না। তো প্রথম যেটা আছে দেখেন, আমরা এখান থেকে অঙ্কটা সলভ করে ফেলবো, তারপরে আমরা ফাইনালি আমাদের যে সলিউশনটা আছে ওইখানে যাব। আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাব, আপনি খালি শুনে যাবেন, এবং যদি কোশ্চেন থাকে ওইখানেই বলবেন, কোনো সমস্যা নেই। তো প্রথম যেটা আছে মার্চের 1 তারিখ, এটা হচ্ছে জনাব খানের, উনি মিরপুরে ধরেন যে ঢাকার মিরপুরে গাড়ি ক্রয় বিক্রয়ের একটি দোকান প্রতিষ্ঠা করছেন। মার্চের 1 তারিখ থেকে ওনার ট্রানজাকশন গুলো নিচে দেওয়া আছে। তো প্রথমে উনি যেহেতু গাড়ির দোকান, উনি 1 কোটি টাকা ধরেন যে জমা দিয়ে ব্যবসাটা শুরু করছেন। তার মানে উনি ব্যাংকে 1 কোটি টাকা জমা করে ওনার ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করছেন। তার মানে উনি ব্যবসায় মূলধন নিয়ে আসছেন 1 কোটি টাকা। তো ওনার মূলধন হিসাবে 1 কোটি টাকা মূলধনের ঘরে যাবে, আর এই ব্যাংক জমা বা নগদ টাকার ঘরে 1 কোটি টাকা যোগ হবে, ঠিক আছে? প্রথম ট্রানজাকশন শেষ। দ্বিতীয় ট্রানজাকশন মার্চের, এটা আবার একটু বলেন। এটা কিছুই না, প্রথমটা একটু আবার বলেন। হ্যাঁ হ্যাঁ বলছি, এটা কিছুই না, আমরা যেভাবে বারে বারে করছি মূলধনের হিসাবটা এভাবেই, যে মূলধন আপনার নগদে নিয়ে আসলে নগদ টাকার ঘরে আমরা সে টাকাটা দেখাবো। এখানে যেহেতু উনি 1 কোটি টাকা নগদে আনেননি, এখানে ব্যাংকে জমা করেছেন, তো আমি ব্যাংকের ঘরে 1 কোটি টাকা দেখাবো। তো আমরা নগদ ও ব্যাংক জমা একসাথে লিখেছি, সেহেতু আমাদের ঘর একটাই। তো ওইখানে আমি 1 কোটি টাকা নগদ টাকার ঘরে দেখাবো প্লাস হিসাবে, আর উনি যেটা মূলধন হিসাবে এনেছেন উনার মূলধনের ঘরে 1 কোটি টাকা প্লাস হিসাবে দেখাবো। শেষ। 2 নাম্বার, মার্চের 5 তারিখে বিক্রয়ের উদ্দেশ্যে উনি
50 লাখ টাকা দিয়ে উনি গাড়ি ক্রয় করলেন, ঠিক আছে? তো এইখানে বুঝার বিষয় আছে, এইগুলা আপনাদের এটা লেনদেন না, হ্যাঁ লেনদেন নয় তো স্যার, এটা না লেনদেন। এখানে আপনাদের বুঝার বিষয় হচ্ছে এটা লেনদেন এবং খুব ঝামেলার লেনদেন। এটা আপনারা যখন জাবেদা করবেন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এর পরের ইয়াটাই হচ্ছে জাবেদা। আমরা জাবেদা করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা লেনদেন আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনে তো ট্রানজাকশন দিচ্ছেন, এটা ডেবিট ক্রেডিট অনুযায়ী আপনি ট্রানজাকশন দিচ্ছেন। তো এই ডেবিট ক্রেডিট জাবেদার মাধ্যমেই আপনার নির্ণয় করতে হয়। তো আপনি ডেবিট ক্রেডিট সহজে ধরেন যে কোনটা সম্পত্তি, কোনটা দায়, কোনটা মূলধন, ওইটা অনুযায়ী বের করতে পারেন, ঠিক আছে? কিন্তু আপনি জাবেদাটাও এটার সাথে যদি করে ফেলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশনে ভুল হবে না। যেহেতু আপনারা জাবেদা এখনো করতে জানেন না, সেই ক্ষেত্রে আপনাদের এখানে একটু সমস্যা হবে। যেমন আপনি এটা জাবেদা হবে কিনা এটাই একটু কনফিউজড, কিন্তু এটা জাবেদা হবে এই কারণে, কারণ এখানে দেখেন যে বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু উনি নগদে, বলা আছে যে নগদে 50,000 টাকার গাড়ি ক্রয় করছে, তার মানে ওনার 50,000 টাকা এখানে চলে যাচ্ছে, তার মানে এটা আর্থিকভাবে এটাকে গণনা করা যাচ্ছে এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আপনার এখানে লেনদেন হবে। তো এখানে যেটা আছে বিক্রয়ের উদ্দেশ্যে নগদে 50,000 টাকা উনি গাড়ি ক্রয় করেছেন। তো এটার ইফেক্টটা কিভাবে পড়বে? এটার ইফেক্টটা হচ্ছে ক্রয় ডেবিট। হ্যাঁ, ক্রয় ডেবিট, যে উনি গাড়ি ক্রয় করেছেন। তো এখানে আপনার অনেকেরই কোশ্চেন হইতে পারে, অনেকেই ধরেন যে অলরেডি মনে মনে কোশ্চেন করে ফেলেছেন যে স্যার এই যে গাড়ি ক্রয় করেছেন, তো গাড়িটা তো অনেকটাই দেখা যায় যে সম্পত্তি, ঠিক আছে, এটা অ্যাসেট, এটা তো আর একদিনে নষ্ট হয় না। তো এটা আমি সম্পত্তি লিখলাম না কেন, এটাকে আমি ক্রয় লিখবো কেন? ঠিক আছে, একজন তো বলেছেন যে ক্রয় হিসাব দেবে, ঠিক আছে, আপনার উত্তরটা ঠিক আছে, কিন্তু কেন ক্রয় হিসাব? এখানে ব্যবসাটাই তো গাড়ির ব্যবসা, এই কারণে এটা হ্যাঁ, এই জিনিসটাই অনেকে ধরেন যে একটু আগে আমাদের এখানে একজন ছিল যে উনি বুঝতে পারছেন না, উনি চাচ্ছিলেন যে পার্সোনালি যদি সময় দেওয়া যেত তাহলে ভালো। অনেকেরই এটা সমস্যা থাকবে যে অনেকে এটা বুঝবেই না যে এটা কেন এটাকে ক্রয় হিসাবে আমরা ধরছি। তো যদি ব্যবসা প্রতিষ্ঠানটা কি ধরনের সেটা হয়তো বা আগে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে আপনি কি নিয়ে ব্যবসা করতেছেন সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি এখানে গাড়ি অ্যাসেট হিসাবে লিখে ফেলবেন, কিন্তু গাড়ি কিন্তু এখানে অ্যাসেট না, এটা হচ্ছে আপনার গুডস, এটাই হচ্ছে আপনার পণ্য। তো এই স্টক বা এই পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন, গাড়িটাই হচ্ছে আপনার পণ্য, সেহেতু এটাকে আপনি অ্যাসেট হিসাবে গাড়ি হিসাবে যদি আপনি আলাদা কলাম করে লিখেন তাহলে কিন্তু আপনার অঙ্কে মার্কস পাবেন না, ভুল। তো এটা হচ্ছে আপনার এখানে স্টক বা ক্রয় হিসাবে আপনার এখানে এটা দেখাতে হবে। তো আমরা এখানে ক্রয়ের জন্য এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আলাদা কোনো আমরা ঘর করি না। তো আমরা দেখা যায় যে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে এটাকে আমরা এটা স্টক বা মজুদ হিসাবে দেখাই। ধরেন যে আমি গাড়ি ক্রয় করছি, 50 লাখ টাকার গাড়ি ক্রয় করছি, তো এটা আমার মজুদ হিসাবে আমার এখানে 50 লাখ টাকার গাড়ি আছে, তো এটা আমি স্টক হিসাবে দেখাবো। এটাই মনে রাখবেন যে পারচেজ হিসেবে না লিখে স্টক হিসেবে লিখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। স্টক হলে সবকিছুই আপনার এখানে স্টক, এটা গুডস হইতে পারে অথবা এই যে গাড়ির মতো কোনো কিছু হইলেও সেটা স্টক হিসেবে আপনি লিখতে পারবেন। এখানে ধরেন যে এটা আপনি যদি ক্রয় লিখতে দেখা যাবে যে পণ্য বা গুডস আপনার ক্রয় লিখি, কিন্তু গাড়ি অনেক সময় আমরা এখানে ক্রয় হিসাবে আইডেন্টিফাই নাও করতে পারি, তো সেখানে আমি স্টক লিখে দিলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ বলেন। তাহলে কি স্যার এই যে ক্রয় পারচেজের জায়গায় কি এখানে স্টক নামে কোনো আলাদা কলাম আসবে? হ্যাঁ, পারচেজ আসবে না, স্টক নামে আলাদা কলম আসবে, কারণ আমরা এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা এটাকে সম্পত্তির সাইডে দেখাবো। আমরা এটাকে ক্রয় হিসাবে কেন দেখাবো না, কারণ এখানে সম্পত্তি হিসাবে আমরা সাধারণত আমার যে মজুদটা, আমার যে স্টকটা আছে, এটাকে আমরা কারেন্ট অ্যাসেট হিসেবে দেখি, কারণ এটা আমি যে কোনো সময় বিক্রি করে দিলে এটা থেকে আমার ক্যাশ আসবে। তো সেই কারণে এটাকে আমি ক্রয় হিসাবে না দেখায়, আমার যেহেতু সম্পত্তির সাইড আছে, ক্রয়টা কিন্তু সম্পত্তি না, ঠিক আছে, ক্রয়টা হচ্ছে আমরা এখানে ক্রয়ের নেচারটা অনুযায়ী এটা হচ্ছে আপনার ব্যয় হিসাব। তো সেই কারণে আমরা এটাকে সম্পত্তি সাইডে যেহেতু দেখাবো, এই ক্রয়টাকে আমি ক্রয় হিসাবে না লিখে এটাকে স্টক হিসাবে লিখবো, তাইলে এটা আমার সম্পত্তির সাইডে এটা মজুদ হিসাবে কারেন্ট অ্যাসেট হিসাবে স্টক হিসাবে লিখলে আর ভুল হবে না। আপনি ক্রয় লিখলে এই নীতিগত একটা ভুল থেকে যাবে, এটা ক্রয় লিখলেও পুরোপুরি ভুল না, কিন্তু ওই যে নীতিগত ভুলটা থাকবে যে ক্রয়টা তো আসলে এখানে অ্যাসেট না। তো আপনি যে সম্পত্তির সাইডে লিখবেন, তো কেন ক্রয়টা সম্পত্তির সাইডে লিখবেন? সম্পত্তি হিসাবে লিখতে হলে সম্পত্তি হিসাবে লিখেন, মানে মজুদ হিসাবে লিখেন, স্টক হিসাবে আপনি এটা লিখবেন, বোঝা যাবে এটা ক্রয়, কিন্তু আপনি স্টক হিসাবে এটাকে আইডেন্টিফাই করবেন। তো এই হচ্ছে কথা আর কি। তো বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু 50,000 টাকার গাড়ি ক্রয় করা হয়েছে, তো এখানে আমি 50,000 টাকা এখানে স্টক হিসাবে আমার সম্পত্তি সাইডে স্টক হিসাবে আলাদা কলাম করে 50 লাখ টাকা আমি এখানে প্লাস চিহ্ন হিসাবে দিয়ে দিব, ঠিক আছে।
আর এখানে যেহেতু ক্যাশ 50 লাখ টাকা আমার চলে যাচ্ছে, ক্যাশ টাকা থেকে 50 লাখ টাকা মাইনাস করে দিব। তো এটা আমি যেহেতু এটা একটু ঝামেলার, এটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা ট্রানজাকশনটা হবে হচ্ছে এরকম। তো আপনারা একটু ট্রানজাকশনটা দেখে নেন। এই যে আমরা এখানে পাঁচে যে ট্রানজাকশনটা, এই যে ক্যাশ থেকে আমার 50 লাখ টাকা চলে গেল, নগদ টাকা, ঠিক আছে, 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা চলে গেল। আর এখানে সেম আমার স্টক বা মজুদ হিসাবে 50 লাখ টাকা বৃদ্ধি পাবে, শেষ। এটা এক সাইডই প্রভাব ফেলেছে। এরপরে যে ট্রানজাকশনটা আছে, আমরা এরপরের ট্রানজাকশনটাতে যাই। এরপরের ট্রানজাকশনটা হচ্ছে 8 তারিখে মজুদ বাবদ 5000 টাকা, আর সরি মজুরি বাবদ 5000 টাকা প্রদান করা। এইগুলো খুব সহজ, যে আমার খরচ হিসেবে 5000 টাকা আমি দিছি, তো এটা ব্যয়ের সাইডে আমি 5000 টাকা লিখে ফেলবো। ওই যে উল্টা সাইডে যেহেতু লিখবেন, এটা 5000 টাকা মাইনাস লিখবেন, কিন্তু এটার জাবেদা হচ্ছে মজুরি হিসাব বা মজুরি খরচ হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা চলে যাচ্ছে দেখে নগদ টাকা ক্রেডিট। তো সেই কারণে আপনি ক্যাশের সাইডে 5000 টাকা মাইনাস লিখবেন, আর এখানে মজুরি হিসাব আপনি 5000 টাকা ডেবিট লিখবেন। কিন্তু এটা যেহেতু উল্টা সাইড লিখতেছেন, সেই কারণে ওই আপনি ব্যয়ের ঘরেও 5000 টাকা মাইনাস লিখবেন। হ্যাঁ বলেন স্যার। মজুরি আর বেতন তো এক না? না, মজুরি আর বেতন দুই রকম। হ্যাঁ, দুই রকম, কিন্তু নেচারটা হচ্ছে দুইটাই হচ্ছে এক্সপেন্স বা ব্যয়। স্যার আর্থিক অবস্থার বিবরণীতে তো স্যার ওই যে বেতন ও মজুরি যেটা থাকে, এটা তো পরিচালন ব্যয় দেই আমরা। হ্যাঁ, দেন না, মজুরি ও বেতন। হ্যাঁ, আর আমাদের এখানে কোশ্চেন হচ্ছে যে আমরা এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমাদের যে এখানে বর্ধিত অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, আপনি ঘরগুলা খেয়াল রাখবেন। বর্ধিত অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা সম্পত্তির সাইডে কিছু ঘর আছে, এই যে ক্যাশের ঘর বা আমার এখানে অ্যাসেটের ঘর, আর এখানে উল্টা সাইডে লায়াবিলিটি প্লাস এখানে ওনার সিকিউরিটি, এখানে কিছু ঘর আছে। ওনার সিকিউরিটির এখানে আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল, ড্রয়িংস বা উত্তোলন, এবং এখানে ব্যয় এবং আয়। তো এখানে তো আর কোনো কিছু লেখার ঘর নাই, তো সেই কারণে এটাকে আপনি ব্যয়ের ঘরে লিখবেন। এটা মজুরি হোক বেতন হোক, আপনি ব্যয়ের ঘরে লিখবেন, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে 10 হচ্ছে আপনার 25 লাখ টাকার গাড়ি বিক্রি করা হলো। এই যে দেখেন, উনি বিক্রি করছে, তার মানে 25 লাখ টাকার গাড়ি বিক্রি করছে, এবং বিক্রয় বাবদ এখানে একটা পেজ দিয়ে দিতে পারে আপনাদের। খালি প্রথম ধরেন যে আপনি এতটুকু পরে যদি ট্রানজাকশনটা রেকর্ড করে ফেলেন, তাহলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, উনি কিন্তু 25 লাখ টাকার গাড়ি বিক্রি করছেন, এবং বিক্রয় বাবদ নগদ 30 লাখ টাকা উনি পাইছেন। 25 লাখ টাকার এখানে গাড়ি বিক্রি করা হলো, মানে ওনার কাছে যে গাড়ি ছিল, এই গাড়িটার ক্রয় মূল্য হচ্ছে 25 লাখ টাকা। এই 25 লাখ টাকার গাড়িটা উনি 30 লাখ টাকায় বিক্রি করছে। মূল কথা হচ্ছে এটা, বুঝা গেছে? দেখেন বুঝেন কিনা। আবার পড়েন, 25 লাখ টাকার গাড়ি বিক্রয় করা হলো, এবং বিক্রয় বাবদ নগদে 30 লাখ টাকা পাওয়া গেল। তার মানে গাড়িটা কিনা হয়েছে 25 লক্ষ টাকায়, হ্যাঁ, আর বিক্রি করছে 30 লাখ টাকা। তার মানে উনি 5 লাখ টাকা হ্যাঁ লাভ সে করেছে। এই যে লাভ যে করেছে, এটা যে বের করতে পারছেন, এটাই হচ্ছে অঙ্ক। এই যে লাভ যে আপনি ধরতে পারছেন, এটা ধরতে না পারলে কিন্তু আপনার এখানে 5 লাখ টাকা এখানে ব্যালেন্সটা কিন্তু মিলবে না, ঠিক আছে? তাহলে তো স্যার আয়ের নামে একটা ঘর আসবে এখানে। হ্যাঁ, এখানে আয়ের নামে ঘর আসবে। তো সেই কারণেই আমাদের এখানে ট্রানজাকশনটা কি হবে, এইটাই এখানে ঝামেলার আছে। এইটা আর এই যে উপরের 5 তারিখের যেটা আমি দেখালাম, ওইটাই। এখানে এই দুইটা যদি আপনি মানে সমাধান হয়ে যায়, এরপর আর কোনো এখানে সমস্যা থাকে না। তো এখানে দেখেন, আমার 30 লাখ টাকার আমি গাড়ি বিক্রি করছি, মানে 30 লাখ টাকা গাড়ি বিক্রি করে আমি নগদে পাইছি, মানে 30 লাখ টাকা আমি নগদে পাইছি। তো সেই কারণে আমার নগদ টাকা 30 লাখ টাকা বাড়লো। গাড়িটা ছিল হচ্ছে কত লাখ টাকা? 25 লাখ টাকা, 25 লাখ টাকা, ঠিক আছে? 25 লাখ টাকার যেহেতু গাড়িটা ছিল, তার মানে আমার 50 লাখ টাকার ভিতর থেকে 25 লাখ টাকার গাড়ি চলে গেল। তো সেই কারণে আমি 25 লাখ টাকা আমার স্টক থেকে মাইনাস করে দিলাম, শেষ। আর এইখানে দেখেন ব্যালেন্স আছে, কিন্তু ব্যালেন্স আছে না এখানে। এই 5 লাখ টাকা হচ্ছে আমার আয়, ঠিক আছে? এই যে এই কারণেই আমি এখানে আয় হিসাবে, এই যে আয় হিসাবে আমি 5 লাখ টাকা কিন্তু অ্যাড করে দিলাম, খুব সিম্পল। তো এইভাবে আমি ধরেন যে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রত্যেকটা ট্রানজাকশন দিতে হবে। তো এটা যদি বুঝে যান আপনার, আমাদের কঠিন এখানে যত ঝামেলার আছে আমি সবগুলা ট্রানজাকশন এখানে দেওয়ার চেষ্টা করছি। এরপরে দেখেন 50,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো, এটা আপনি পারবেন, এটা আর আমি বলতেছি না। বাকিতে জনাব এলাহের কাছে 30 লাখ টাকার, বাকিতে এলাহের কাছ থেকে 30 লাখ টাকার গাড়ি ক্রয় করা হয়েছে। এটাও আপনি যে বাকিতে ক্রয় আর কি। তো এলাহের কাছ থেকে আপনি বাকিতে যেহেতু গাড়ি ক্রয় করছেন, এই যে 30 লাখ টাকার আপনার গাড়ি কিন্তু অ্যাসেট বা স্টক বৃদ্ধি পাচ্ছে, অ্যাসেট না, এখানে স্টক বৃদ্ধি পাচ্ছে।
30 লাখ Stock। টাকার গাড়ি আপনার স্টক বৃদ্ধি পেল। আর পাওনাদারের যেহেতু নামে হ্যাঁ, একটা কলাম আসবে। এলআইহি যেহেতু আপনাকে এখানে গাড়িটা প্রোভাইড করছে, এলআইহির কাছে আপনার এখানে দায় বেড়ে গেল 30 লাখ টাকা। তো এই ট্রানজাকশনটা এটাও একটু আপনার দেখার আছে। তো আপনি চাইলে এটাকে এভাবে এই লিখতে পারেন জায়গায় যে এই যে পাওনাদার লিখে আপনি প্রদেয় হিসাব বা দায়ী হিসাবের ভিতরে আপনি যে পাওনাদার লিখে এলআইহি হিসাব এখানেও লিখতে পারেন। এলআইহি এখানে নিচে ব্র্যাকেট দিয়ে আপনি লিখতে পারবেন এলআইহি, অথবা উপরে আপনি এখানে পাওনাদার যদি একজন থাকে লিখে আপনি এভাবে তার কাছে যে 30 লাখ টাকার দায় বৃদ্ধি পেয়েছে এটা আপনি লিখে দেবেন। আর এখানে আপনার এই যে স্টকের পরে দেখেন আমরা 30 লাখ টাকা বাড়াই দেব। তো এটা এখানে আমাদের কিছু হিসাব আছে খুব টেকনিক্যাল, যেগুলো ধরতে পারলে আর আপনার কোনো সমস্যা থাকবে না। জনাব মজুমদারের কাছে বাকিতে 20 লাখ টাকার গাড়ি বিক্রি করেছে, এখানে গাড়িটা বাকিতে বিক্রি করা হয়েছে। তার মানে বাকিতে যদি আপনি বিক্রি করেন, দেনাদার, হ্যাঁ দেনাদার তৈরি হবে। তার মানে এখানে দেনাদার হিসাবে 20 লাখ টাকা আপনার এই মজুমদার দেনাদার হিসাবে আপনার 20 লাখ টাকা বাড়বে, আর 20 লাখ টাকার আপনার স্টক বা গাড়ি কমে যাবে। তো এটাই আমাদের এখানে হয়েছে। দেখেন 20 লাখ টাকার এখানে গাড়ি স্টক থেকে এই যে মজুদ থেকে আমার 20 লাখ টাকা কিন্তু আমার এখানে কমে গেল মাইনাস চলে গেছে। হ্যাঁ, আর দেনাদার হিসাবে এই যে মজুমদার হিসাব দেনাদার হিসাব 20 লাখ টাকা আমি এখানে বেড়ে গেছে, শেষ। বাড়ছে। হ্যাঁ, এই হচ্ছে এটা ট্রানজাকশন। এরপর হচ্ছে 23 তারিখ দোকান ভাড়া প্রদান করা হলো 30,000 টাকা এবং কর্মচারীদের বেতন দেওয়া হলো 40,000 টাকা। এটা আলাদা আলাদা ছিল দুইটা হিসাবে, আমি একসাথে করে ফেলছি। যে দোকানদারকে দোকান ভাড়া 30,000 টাকা দিচ্ছেন এবং কর্মচারীদের বেতন দিচ্ছেন 40,000 টাকা। তো টোটাল আপনি 70,000 টাকা ব্যয় করছেন, ঠিক আছে? তো ব্যয়ের ঘরে 70,000 টাকা দেখাই দিবেন, আর ক্যাশ থেকে 70,000 টাকা মাইনাস চলে যাবে, মাইনাস করে দেব। হ্যাঁ। তারপর হচ্ছে জনাব খান ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে 1 লাখ টাকা উত্তোলন করেন। এই যে 1 লাখ টাকা উনি এই যে উত্তোলন করছে, অনেক সময় বলা নাও থাকতে পারে, কিন্তু এখানে বলা আছে উত্তোলন করছে, তার মানে এটা উত্তোলন হিসাব। তো উত্তোলন হিসাব আপনি আলাদা ঘর করতে পারবেন। উত্তোলন হিসাব সব সময় মূলধন থেকে বিয়োগ যাবে। উত্তোলন হিসাবের নেচারটাই হচ্ছে এটা মাইনাস। তো আপনি উত্তোলনটা আপনি মূলধনের সাইডে একটা ঘর করে এটা মাইনাস দেন। তো জনাব খান যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে 1 লাখ টাকা উত্তোলন করছেন ব্যবসা থেকে, তার মানে 1 লাখ টাকা ক্যাশ চলে যাচ্ছে, আর মূলধন থেকে আপনি 1 লাখ টাকা মাইনাস করে দিন। তো এটা আমরা মূলধন থেকে সরাসরি মাইনাস না করে আমরা একটা আলাদা উত্তোলনের ঘর করেছি। যেহেতু মূলধন থেকে মাইনাস টানাস এগুলো লিখে অনেকটাই ঝামেলা, সেই কারণে আমরা এই যে দেখেন উপরে আমরা উত্তোলনের একটা ঘর করলাম। এভাবে আপনি মূলধনের থেকে সরাসরি এখানে 1 লাখ টাকা মাইনাস না দেখায় আপনি উত্তোলনের একটা ঘর করে ফেলেন আলাদা, এখানে মাইনাস 1 লাখ টাকা দেখায় দেন, ঠিক আছে? তাহলে একদম সিম্পল থাকে যে এটা কেন মাইনাস করছেন, এটা উত্তোলন করছেন, এই যে উত্তোলন হিসাবে 1 লাখ টাকা মাইনাস, আর যেহেতু ক্যাশ টাকা নিয়ে গেছে ক্যাশ টাকা মাইনাস, এই যে 1 লাখ টাকা, শেষ। এরপরে হচ্ছে আপনার এখানে আর দুইটা ট্রানজাকশন বা দুইটা ট্রানজাকশন আছে। জনাব মজুমদারের থেকে 1.5 লাখ টাকা পাওয়া গেল। ওই যে মজুমদার হচ্ছে আপনার দেনাদার, তার কাছে এই যে মজুমদারের 21 তারিখে দেখেন আপনার একটা হিসাব আছে, এই যে 21 তারিখে 20 লাখ টাকার গাড়ি বিক্রি করছিলেন, তার কাছ থেকে আপনি 15 লাখ টাকা পাইছেন। তার মানে এখনো 5 লাখ টাকা বাকি আছে, কিন্তু 15 লাখ টাকা আপনি ক্যাশ পাইছেন। তো 15 লাখ টাকা আপনার ক্যাশ হিসাবে অ্যাড করে দিবেন নগদের ঘরে, 20 লাখ টাকা থেকে 15 লাখ টাকা মাইনাস করে দিবেন মজুমদার হিসাব থেকে মাইনাস করে দিবেন, শেষ। এরপরে হচ্ছে এখানে 30 তারিখ জনাব এলাহির 20 লাখ টাকা, জনাব এলাহিকে 20 লাখ টাকা প্রদান করা হলো। ওই যে এলাহিকে তো আর এমনি প্রদান করেনি, যে এলাহি উপরে একটা দেখেন হিসাব আছে, এলাহির হিসাবটা হচ্ছে আপনার এখানে 19 তারিখ 19 মার্চ এলাহির কাছ থেকে আপনি 30 লাখ টাকার গাড়ি কিনছিলেন। তার মানে তার কাছে আপনি 30 লাখ টাকা আপনি দেনা ছিলেন, হ্যাঁ দেনা ছিলেন, তাই সে আপনার কাছে সে আপনার পাওনাদার, 30 লাখ টাকা আপনার তারে দিতে হইতো, তো আপনি তারে 20 লাখ টাকা দিয়ে দিলেন। তার মানে আপনার দায় কমে গেল 20 লাখ টাকা। তার মানে আপনি এলাহির ঘরে বা দায়ের ঘরে যে 20 লাখ টাকা মাইনাস করবেন, তাহলে মাইনাস হয়ে গেলে আপনার 10 লাখ টাকা ইয়া দেখাবে। এবং আপনি এখানে যেহেতু এলাহিকে 20 লাখ টাকা দিয়েছেন, তার মানে এটা ক্যাশ টাকা আপনি 20 লাখ টাকা এলাহিকে দিয়েছেন, সেহেতু এটা ক্যাশ থেকে মাইনাস হয়ে যাবে 20 লাখ টাকা। তো এটাই হচ্ছে দেখেন 20 লাখ টাকা ক্যাশ থেকে আমার মাইনাস হয়ে গেল। আর এখানে এলাহি, এই যে এলাহির দায় যেটা আছে, সে আমার পাওনাদার ছিল 30 লাখ টাকার, এটা থেকে আমি 20 লাখ টাকা তারে পরিশোধ করে দিছি, সেহেতু তার কাছে আমার আর দেনা আছে হচ্ছে 10 লাখ টাকা। এই হচ্ছে হিসাব। তো এইভাবে আপনি প্রত্যেকটা ঘর, এই যে প্লাস মাইনাস যেটা আছে, এটা প্লাস এটা মাইনাস, তো এটা 10 লাখ, এই যেটা প্লাস মাইনাস আছে আপনি প্লাস মাইনাস যোগ করে নিচে ব্যালেন্সটা বসাই ফেলেন। ব্যালেন্স বসায়ে ব্যালেন্স যেহেতু এটা নিচে দুইটা দাগ হবে, আমি একটা দাগ দিয়েছি আন্ডারলাইন করে, আপনি দুইটা দাগ দিন। তো সবগুলোর নিচে দুইটা দাগ দিয়ে আপনি এখন এই যে দেখেন, ওই যে উনি যে প্রথম আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে প্লাস মাইনাস এই যে ব্যালেন্সের করে বসাবো কিনা, এই যে আমি এখানে কিন্তু ব্যালেন্সের করে আপনার বোঝার জন্য এখানে মাইনাস দিয়ে এটা বসাইছি, এটা মাইনাস,
এই যে মাইনাস, আমি ব্র্যাকেট দিতে পারতাম, ব্র্যাকেট দেইনি, আমি মাইনাস দিয়ে বসাইছি, এই যে মাইনাস, ঠিক আছে, এই যে মাইনাস। তো আপনি এখানে এই সাইডের সবগুলো জিনিস যেটা প্লাস আছে এখানে সবগুলো আপনি প্লাস করেন, আবার এখানে যেটা মাইনাস আছে যোগ হয়ে গেলে ওটা থেকে ওটা মাইনাস করেন। তো প্লাস স্যার এটার মধ্যে তো ব্র্যাকেট বসালে হবে। স্যার, একটা হ্যাঁ ব্র্যাকেট question, বসালে হবে। হ্যাঁ বলেন সিরাজুল ইসলাম বলেন। স্যার বলছিলাম যে স্যার সব থেকে উত্তম পদ্ধতি কোনটা? আমি মাইনাস বসাবো, ব্র্যাকেট দেবো, না নিচে আন্ডারলাইন করে আপনি আন্ডারলাইন করা মানে হচ্ছে ব্যালেন্সটা আপনি বসালেন, এখন ব্যালেন্স আপনি আন্ডারলাইন করবেন, জি। এটা হচ্ছে আপনার ফার্স্ট, আপনার আন্ডারলাইন করতে হবে, এটা মাইনাস হোক বা প্লাস হোক। হিসাবের জের বের করা মানে হচ্ছে আপনি দুইটা টান দিতে হবে। আপনি প্রত্যেকটা বই দেখবেন যে দুইটা টান দেওয়া আছে প্রত্যেকটা ব্যালেন্সের নিচে। ব্যালেন্স মানে হচ্ছে দুইটা টান দিয়ে এটা বোঝানো হয় হিসাব বিজ্ঞানে, যে এটা হচ্ছে ব্যালেন্স। আমি এই যে 10 লাখ টাকাতে কিন্তু আমি দুই টান দিই নাই, আর সরি এই যে এখানে মূলধনের নিচে কিন্তু দুই টান দিই নাই, এখানে আমি একদম লাস্টে এসে আমি দুই টান দিয়েছি, তার মানে হচ্ছে এটা একদম মাঝ শেষে আমার এটা হচ্ছে জের। ব্যালেন্স মানে হচ্ছে জের, জের বুঝাইতে গেলে মাঝ শেষে আমি দুইটা টান দিই, তো দুইটা টান দিবেন। এবং পরের কোশ্চেন হচ্ছে আপনার, আচ্ছা আমি আসতেছি, পরের কোশ্চেন হচ্ছে আপনার যে আপনি বলছেন যে প্লাস দিব নাকি আর মাইনাস দিব নাকি ব্র্যাকেট দিব। আপনি যদি বুঝেন যে ব্র্যাকেট দিলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা মাইনাস ফিগার, তাহলে আপনি ব্র্যাকেট দিয়ে করেন, এটা সবাই বুঝবে। ব্র্যাকেট যারা দিলেও কি খাতা মাইনাস দিতে হবে ব্র্যাকেটের সাথে? না না, ব্র্যাকেট দিলে মাইনাস দিতে হবে না, তাহলে আবার ব্র্যাকেট আবার মাইনাস এটা দেখা যাবে যে আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি ব্র্যাকেট না দিয়ে আপনি মাইনাস দেন, মাইনাস সবাই বুঝে, ব্র্যাকেটও সবাই বুঝে, যারা খাতা দেখে তারাও বুঝে যে এটা ব্র্যাকেট মানে হচ্ছে মাইনাস ফিগার আপনি শো করেছেন। আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি যদি প্রবলেমে না পড়েন আপনি যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে বেস্ট হচ্ছে আপনি যেহেতু অ্যাডভাইস চেয়েছেন, আপনি যেহেতু এখন ধরেন যে এগুলো একদম নতুন পর্যায়ে করতেছেন, আপনি এখন এক্সপার্ট হন নাই আমি ধরে নিলাম, তো সেই ক্ষেত্রে আপনি মাইনাস দিয়েই করেন, তাহলে আপনার আইডেন্টিফাই করাটা খুব ইজি। অনেক সময় ব্র্যাকেট মনে নাও থাকতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যে একজন কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলেন। স্যার আমরা এই যে এখানে উত্তোলন মূলধন হিসাবে উত্তোলন হিসাবে এই যে যে মানে জেরগুলো আসছে, আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে জের ক্লোজ করে দিতে হবে, আমার কি এর পরে যেমন 1 কোটি থেকে 1 লাখের 90 লাখ থাকছে, আমরা কি এরকম একটা রো নিয়ে আসতে পারি? এতে হচ্ছে ইকুয়েশনের বোধ একটু একটু ইজি হবে। হ্যাঁ হ্যাঁ, এই রো তো আমি তো একটু আগেই বললাম, এই রোটা আপনার অঙ্ক করার ক্ষেত্রে করা লাগে বা এটা করলে ভালো, কিন্তু এখানে আমার স্লাইড শোতে মানে এই বড় অঙ্কটা আসতেছে না, এই কারণে আমি প্রত্যেকটা জের আমি বের করি নাই, কারণ প্রত্যেকটা জের বের করলে আমি একটা টেবিলে অঙ্কটা আনতে পারতেছিলাম না, সেই কারণে আমি এভাবে করছি। আপনি জের বের করে খাতাতে জের বের করেই করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, তাহলে আপনার প্রত্যেকটা লেনদেন আপনার পিউরিফাই হয়ে যাবে। আপনি 1 তারিখ করলেন 1 তারিখের জের বের হয়ে গেল, 2 তারিখ করলেন 2 তারিখের জের বের হয়ে গেল, ডেবিট ক্রেডিট মিলতেছে কিনা আপনি জেরের সাথে সাথেই বুঝে যাবেন যে ডেবিটে আছে হচ্ছে 50 লাখ টাকা, ক্রেডিটও আছে 50 লাখ টাকা, তার মানে আমার অঙ্ক মিলে গেছে, ঠিক আছে, এভাবেই করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আর কারো কোন কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা আস্তে আস্তে ক্লাস শেষ করে ফেলি, কারণ অনেকক্ষণ হয়েছে।